বিসমিল্লাহির রহমানির রহিম। আজকে হচ্ছে 3 অক্টোবর 2025। আমাদের বার কাউন্সিল প্রিলিমিনারি ব্যাচ 2026-এর 74তম ক্লাস এবং সাক্ষ্য আইনের তৃতীয় ক্লাস, থার্ড ক্লাস। তো আজকে আমরা আলোচনা করব সাক্ষ্য আইনের, দেখেন 5 থেকে 55 ধারা, 5 থেকে 55 ধারা পর্যন্ত যে অধ্যায়টা, এই অধ্যায়টাকে বলে বিষয়ের প্রাসঙ্গিকতা বা রিলেভেন্সি অফ ফ্যাক্টস। তো যদি পরীক্ষায় প্রশ্ন আসে যে বিষয়ের প্রাসঙ্গিকতা সম্পর্কে আলোচনা করছে কত ধারায়, 5 থেকে 55। এখন বিষয়ের প্রাসঙ্গিকতা কি? বিষয়ের প্রাসঙ্গিকতা হলো যে একটা মামলার বিচার করে তো আদালত, নাকি? আদালতে আপনি কোন কোন বিষয়ে সাক্ষ্য দিতে পারবেন আর কোন কোন বিষয়ে সাক্ষ্য দিতে পারবেন না, এই সব কিছু আলোচনা করা হয়েছে 5 থেকে 55-তে। মানে বিষয়ের প্রাসঙ্গিকতা মানে কোন কোন বিষয় একটা মামলার বিচারের ক্ষেত্রে প্রাসঙ্গিক আর কোন কোন বিষয়গুলো মামলার বিচারের ক্ষেত্রে প্রাসঙ্গিক না, এগুলো আলোচনা করছে 5 থেকে কত বলেন, 55। তো আমরা চলে এসে দেখেন প্রাসঙ্গিক বা রেলিভেন্ট। সাক্ষ্য আইনে বিষয়ের প্রাসঙ্গিকতা সম্পর্কিত বিধানাবলীতে বর্ণিত কোনো উপায়ে যখন একটি বিষয় অন্য একটি বিষয়ের সাথে সম্পর্কিত, তখন একটি বিষয়কে অন্য বিষয়ের প্রাসঙ্গিক বলা হবে। সাক্ষ্য আইনের, আন্ডারলাইন করবেন, 5 থেকে 55 ধারা পর্যন্ত বিষয়ের প্রাসঙ্গিকতা সম্পর্কে আলোচনা করা হয়েছে। কত থেকে কত? 5 থেকে 55। 5 থেকে 55 ধারায় বর্ণিত বিধানাবলী অনুসারে কোনো বিষয় প্রাসঙ্গিক হলে শুধুমাত্র সেই বিষয়ে সাক্ষ্য দেওয়া যেতে পারে। যদি কোনো বিষয় মামলার ঘটনাবলীর সাথে প্রাসঙ্গিক না হয়, তাহলে সেই বিষয়ে আদালতে কোনো সাক্ষ্য দেওয়া যাবে না, বা আদালত ওরকম বিষয়ে কোনো সাক্ষ্য নিবে না। ধরেন একটা উদাহরণের জায়গা পড়ি, দেখেন করিম খবিরকে ছুরি দিয়ে আঘাত করে গুরুতর জখম করে। করিম আঘাত করতে খবিরকে, করিম খবিরকে ছুরি দিয়ে আঘাত করার আগে এবং পরে যে সকল কথা বা কাজ করেছে তা গুরুতর জখম অপরাধের সাথে প্রাসঙ্গিক। মানে মূল যে বিচার হচ্ছে যে অমুক অমুকটা ছুরিতে আঘাত করছে কিনা, এটা হলো বিচার্য বিষয়, মূল ঘটনা এটা নিয়ে হলো মামলা হয়েছে। কিন্তু ওই মামলায় করিম কবির আঘাত করার আগে তাদের মধ্যে কোনো কথা হয়েছে কিনা, কোনো সম্পর্ক ছিল কিনা, চায়ের দোকানে একসাথে দেখা গেছে কিনা, খান ল একাডেমিতে তারা একসাথে ক্লাস করতো কিনা, পূর্ব শত্রুতা ছিল কিনা, এইগুলা হচ্ছে প্রাসঙ্গিক বিষয়। বুঝতে পারছেন? তো যেমন করিম এলাকা থেকে পলায়ন করেছে, অপরাধ সংগঠনের পর পলাতক হওয়া 8 ধারায় প্রাসঙ্গিক। আমরা সামনে গিয়ে পড়বো যে একজন একজন ব্যক্তির বিরুদ্ধে মামলা হয়েছে, মামলা হওয়ার পরে সে বাড়ি ছাড়া, তার মানে ধরে নেওয়া হচ্ছে যে আসলেই সে ঘটনাটা ঘটাইতে পারে, প্রাসঙ্গিক। যেহেতু মামলা হওয়ার পরে সে বাসায় নাই, তার মানে এই ঘটনাটা প্রাসঙ্গিক, সে আসলেই পলায় মানে অপরাধী হতে পারে। বুঝছেন? একজন গরিব ছিল, যখন মামলা হয়েছে তার বিরুদ্ধে ডাকাতির মামলা, এরপর থেকে সে বড় লোক, তার মানে আসলেই সে ডাকাতি করতে পারে। এই ঘটনাগুলো হলো প্রাসঙ্গিক। বা করিমের দেখানো মতে পুলিশ অপরাধে ব্যবহৃত ছুরিটি উদ্ধার করেছে, ছুরি উদ্ধার 27 ধারায় প্রাসঙ্গিক। তো এগুলো সামনে এখানে একটা উদাহরণ দিল যে একটা মামলার বিচারে কোন কোন বিষয়গুলো প্রাসঙ্গিক হতে পারে, সেইগুলা আলোচনা করা হয়েছে এই 5 থেকে 55-তে। তো প্রথমে আমরা চলে আসি, দেখেন বিচার্য বিষয়, ফ্যাক্ট ইন ইস্যু, ধারা 3। বিচার্য বিষয় আসলে কাকে বলে? দেখেন, আমরা একটা দেওয়ানি মামলায় যে বিষয়টা নিয়ে বিচার হচ্ছে, এক পক্ষ যেটা দাবি করে অপর পক্ষ যেটা অস্বীকার করে। যেমন প্রশ্ন হলো যে মিলন কি লুৎফর সাহেবরে বেদখল করছে কিনা। তাহলে মিলন বলতেছে আমি বেদখল করি নাই, লুৎফর সাহেব বলছে তুমি বেদখল করছো। তাহলে এক পক্ষ যেটা দাবি করতেছে, অপর পক্ষ সেটা কি অস্বীকার করতেছে। এটারে দেওয়ানি মামলায় বলে বিচার্য বিষয়, আর ফৌজদারি মামলায় বলে চার্জ। যেরকম রাষ্ট্রপক্ষ দাবি করতেছে যে ডিপজল অমুককে হত্যা করছে, আর ডিপজল বলতেছে যে আমি হত্যা করি নাই, এটারে বলে হচ্ছে চার্জ গঠন। বুঝছেন? তাহলে যে বিষয়টা দেওয়ানি মামলায় নাম হচ্ছে বিচার্য বিষয় বা ইস্যু, সেটা ফৌজদারি মামলায় নাম হচ্ছে চার্জ গঠন।
অ্যাকচুয়ালি বিচার্য বিষয়ের কারণেই মামলাটা হয়, এবং ওই মামলাটা ওই বিষয়টাই বিচার করা হয় যে আমি অমুকের কাছে এত এত টাকা পাবো। এখন আমি বলতেছি টাকা পাবো, সে বলতেছে টাকা পাবে না, এটাই হচ্ছে বিচার্য বিষয়। আর ফৌজদারি মামলা হতে এটার নাম হলো, ফৌজদারি যদি মামলা হতো এটার নাম হতো কি, চার্জ। এই যে দেখেন, সাক্ষ্য আইনের 3 ধারায় বিচার্য বিষয়ের সংজ্ঞা দেওয়া হয়েছে। যেহেতু আমরা জানি যে সকল সংজ্ঞা দেওয়া হয়েছে কত ধারায়, 3 ধারায়। সাক্ষ্য আইনের 3 ধারা অনুসারে কোনো বিষয় বিচার্য বিষয় বলে গণ্য হতে পারে যদি নিম্নলিখিত শর্ত পূরণ হয়, যথা এটা অবশ্যই কোনো বিষয় হতে হবে, এটা এমন বিষয় হতে হবে বা উক্ত বিষয়ের সাথে সংশ্লিষ্ট অন্য কোনো বিষয় হতে হবে যেটা হতে কোনো মকদ্দমা বা কার্যধারায় দাবিকৃত অস্বীকৃত কোনো অধিকার, দায় বা অক্ষমতার বা অস্তিত্বহীনতা প্রকৃতি বা পরিমাণ আবশ্যিকভাবে প্রতীয়মান হয়। সো এই জায়গা আমরা আর পড়বো না, জাস্ট আপনি মনে রাখেন যে বিচার্য বিষয় কি। বিচার্য বিষয়ের সংজ্ঞা দিছে কত ধারায়, 3 ধারায়। এক পক্ষ যেটা দাবি করে, অপর পক্ষ যেটা অস্বীকার করে, সেটার উপর ভিত্তি করে কি গঠিত হয় বিচার্য বিষয়, বা ফৌজদারি মামলায় কি গঠিত হয়, চার্জ। তো আমরা একেবারে এই পাশে চলে আসেন, দেখেন ফৌজদারি মামলার বিচার্য বিষয়ের একটা উদাহরণ পড়বো। দেখেন ফৌজদারি মামলার বিচার্য বিষয়, হত্যা করার অভিপ্রায়ে মুগুর দিয়ে, আমি যে অংশটা বাদ দিছি এটা আপনার না পড়লেও চলবে, আপনি যখন বাসায় পড়বেন এই অংশ আপনার পড়ার দরকার নাই। হত্যা করার অভিপ্রায়ে মুগুর দিয়ে আঘাত করে বি কে হত্যা করার অভিপ্রায় এ অভিযুক্ত হয়, মানে এর বিরুদ্ধে অভিযোগ আসছে যে তুমি বি রে মারছো কি দিয়া, মুগুর দিয়া। বিচারকালে নিম্নলিখিত ঘটনাগুলি বিচার্য বিষয় হতে পারে: এ বি কে মুগুর দিয়ে আঘাত করেছে কিনা, এমন আঘাত দ্বারা এ বি এর মৃত্যু ঘটিয়েছে কিনা, বি এর মৃত্যু ঘটানোর অভিপ্রায় এ এর ছিল কিনা। এই সবগুলাই হবে কি বিচার্য বিষয়। আর আমরা জানি ফৌজদারি মামলায় বিচার্য বিষয় কি নামে পরিচিত, চার্জ নামে পরিচিত। সেম উদাহরণ যদি আমরা একটা দেওয়ানি মামলা দেখি, দেওয়ানি মামলার উদাহরণ আমি অলরেডি দিছি যে অমুক অমুকে বেদখল করছে কিনা, অমুক অমুকের কাছে টাকা পাবে কিনা, অমুক অমুকের চুক্তি ভঙ্গ করছে কিনা, অমুক অমুকের বেদখলের হুমকি দিছে কিনা। এই যে দেখেন, মনে করেন ক ক্ষয়ের বিরুদ্ধে চুক্তি সুনির্দিষ্ট বলবৎকরণে মকদ্দমা দায়ের করেছে। ক তার আর্জিতে লিখেছে যে সে মকদ্দমাটি নির্দিষ্ট সময়ের মধ্যে দায়ের করেছে। ক বলতেছে যে অর্থাৎ 1 বছরের মধ্যে আমি মামলা দায়ের করেছি। খ লিখিত জবাব দাখিল করার সময় লিখেছে যে ক মকদ্দমাটি আইনি নির্ধারিত সময়ের মধ্যে দায়ের করেনি, সে দাবি করতেছে মকদ্দমাটি তামাদি দ্বারা বারিত। বিবাদী এসে বলতেছে যে ইওর অনার, বাদী যে মামলাটা করছে এই মামলাটা 1 বছরের মধ্যে করে নাই, এই মামলাটা তামাদি দ্বারা বারিত। আর বাদী বলতেছে যে না, আমি নির্দিষ্ট সময়ের মধ্যেই করছি। সো এটাও একটা কি বিচার্য বিষয়। সুতরাং মকদ্দমাটি খারিজ করা হোক। সুতরাং এখানে বিচার্য বিষয় হলো মকদ্দমাটি নির্ধারিত সময়ের মধ্যে দায়ের করা হয়েছে কিনা, আর মকদ্দমাটি তামাদিতে বারিত হবে কিনা। এখন আমরা এতক্ষণ এখান থেকে কি প্রশ্ন আসতে পারে, এই যে যেটা পড়লাম, যদি বলে বিচার্য বিষয়ের সংজ্ঞা দেওয়া হয়েছে কত ধারায়, 3 ধারায়। কারণ আমরা জানি যে সাক্ষ্য আইনে সকল সংজ্ঞা দেওয়া হয়েছে 3 ধারায়। কোন মামলায় এক পক্ষ যেটা দাবি করে অপর পক্ষ যেটা অস্বীকার করে সেটার উপর ভিত্তি করে বিচার্য বিষয় গঠিত হয়। বুঝেন কিনা? আর ফৌজদারি মামলায় বলে চার্জ, আর দেওয়ানি মামলায় বলে ইস্যু বা বিচার্য বিষয় গঠন। এখন আমরা চলে এসেছি ধারা 5, যে বিষয়ে সাক্ষ্য দেওয়া যায়। দেখেন, একটা দেওয়ানি মামলা হোক বা একটা ফৌজদারি মামলা হোক, মামলাটা যখন আদালতে দায়ের করা হয় তখন ওই মামলাটা বাদীকেই সাক্ষ্য প্রমাণের মাধ্যমে প্রমাণ করতে হয়। সাক্ষী, বাদীর সাক্ষীরা আদালতে আসে, সাক্ষীদের জবানবন্দি নেয়, সাক্ষীদের জেরা করে, তারপরে প্রমাণ, তারপরে ওই মামলায় শেষে গিয়ে রায় দেয়। এখন কথা হলো, একজন সাক্ষী একটা মামলায় আদালতে কাঠগড়ায় দাঁড়াইয়া কোন কোন বিষয়ে সাক্ষ্য দিতে পারবে। একটা হত্যা মামলা হয়েছে ধরেন, এখন হত্যা মামলায় কোন কোন বিষয়ে সে সাক্ষ্য দিতে পারবে, বা কোন কোন কথা বললে আদালত তার কথাগুলো আমলে নিবে বা তার কথাগুলো জবানবন্দি হিসেবে রেকর্ড করবে। এই কথাটা বলা হয়েছে আমাদের সাক্ষ্য আইনের 5 ধারায়। 5 ধারায় বলছে যে কোনো মামলায় 2টা বিষয়ে সাক্ষ্য প্রদান করা যায়। কি কি দেখেন, 5 ধারার শুরুতে বলা হয়েছে, বল দিবেন, বিচার্য বিষয় এবং প্রাসঙ্গিক বিষয়ে সাক্ষ্য দেওয়া যেতে পারে। এভিডেন্স মে বি গিভেন অফ ফ্যাক্টস ইন ইস্যু অ্যান্ড রিলেভেন্ট ফ্যাক্ট। একটা হলো বিচার্য বিষয়, বিচার্য বিষয়কে বলে ফ্যাক্ট ইন ইস্যু, আর একটা হলো রিলেভেন্ট ফ্যাক্ট মানে প্রাসঙ্গিক বিষয়। এখন প্রশ্ন হলো যে বিচার্য বিষয় কি আর প্রাসঙ্গিক বিষয় কি। এতক্ষণ ধরে কিন্তু আমরা বিচার্য বিষয় জানছি, একটা মামলায় এক পক্ষ যেটা দাবি করে অপর পক্ষ যেটা অস্বীকার করে সেটা বলে কি বিচার্য বিষয়। তাহলে প্রাসঙ্গিক বিষয় কি?
বিচার্য বিষয় প্রমাণ করার জন্য যা যা দরকার বা বিচার্য বিষয়ের সাথে যা যা সম্পর্কিত সেটারে বলে হচ্ছে আপনার প্রাসঙ্গিক বিষয়। কিভাবে? ধরেন খান ল একাডেমিতে বেঞ্চে বসা নিয়ে ফেরদৌস আর পীযূষের মধ্যে একটা হাতাহাতি হয়েছে, একজন আর একজনকে আঘাত করছে। তো মামলা হয়েছে যে ফেরদৌস পীযূষকে আঘাত করছে কিনা, এটা হলো বিচার্য বিষয়। প্রাসঙ্গিক বিষয় হলো যে ফেরদৌস যেদিন আঘাত করে সেই দিন কার সাথে আসছিল, কয়টার সময় আসছিল, তার আগে কে বসছিল, তারপরে তাদের মধ্যে আগে থেকে কোনো পূর্ব শত্রুতা ছিল কিনা, তারা খানলা একাডেমিতে কতদিন ধরে পড়ে, এইগুলা হলো কি প্রাসঙ্গিক বিষয়। তাহলে একটা মামলায় দুইটা বিষয় সাক্ষ্য দেওয়া যাবে, একটা হলো বিচার্য বিষয় ফ্যাক্ট ইন ইস্যু, আর একটা হলো প্রাসঙ্গিক বিষয়, আর একটা সেটার কি বলে রিলিভেন্ট ফ্যাক্ট। সুতরাং সাক্ষ্য আইনের 5 ধারা অনুসারে কোন মামলা বা কার্যধারায় সাক্ষ্য দেওয়া যেতে পারে দুইটি বিষয়, যথা বিচার্য বিষয় ফ্যাক্ট ইন ইস্যু বা প্রাসঙ্গিক বিষয় সম্পর্কে। অর্থাৎ যে সকল বিষয় সাক্ষ্য আইনের 5 থেকে 55 ধারার বিধান অনুসারে প্রাসঙ্গিক, সেই সকল বিষয়ে সাক্ষ্য দেওয়া যাবে। তাহলে পরীক্ষায় যদি প্রশ্ন আসে যে কোন কোন বিষয়ে সাক্ষ্য দেওয়া যাবে, কত ধারায় বলছে? 5 ধারায়। কয়টা বিষয়? তাহলে বিচার্য বিষয় একটা কি প্রাসঙ্গিক। এখন দেখেন, জেনে রাখা ভালো, সাক্ষ্য আইনের 5 ধারা অনুযায়ী দুইটি বিষয় সাক্ষ্য দেওয়া যেতে পারে, একটা হলো বিচার্য বিষয় আর একটা কি প্রাসঙ্গিক বিষয়। পরের লাইনটা গুরুত্বপূর্ণ, পুরোটা আন্ডারলাইন করে 3টে স্টার দিবেন। সাক্ষ্য আইনের 136 ধারা অনুযায়ী কোন বিষয় সাক্ষ্য হিসেবে প্রাসঙ্গিক কিনা বা সাক্ষ্য হিসেবে গ্রহণযোগ্য কিনা তা নির্ধারণ করবে আদালত। অর্থাৎ সাক্ষ্য প্রমাণের গ্রহণযোগ্যতা নির্ধারণ করবে বিচারক। অ্যাডমিসিবিলিটি, অ্যাডমিসিবিলিটি শব্দটা বলতেন, এটার ব্যাখ্যা একটু শুনেন। এটার ব্যাখ্যা হলো যে আমরা জানি যে আপনার একটা মামলায় দুইটা বিষয় সাক্ষ্য দেওয়া যায়, একটা হলো বিচার্য বিষয় আর একটা কি প্রাসঙ্গিক বিষয়। এখন একটা মামলায় অনেক কিছু প্রাসঙ্গিক হতে পারে এবং আপনিও আদালতে প্রাসঙ্গিক বিষয় বলতে পারেন, কিন্তু বললেই যে গ্রহণযোগ্য হবে বিষয়টা তা না। গ্রহণযোগ্য হবে কি হবে না এটা নির্ধারণ করবে কে? আদালত। বুঝতে পারছেন? এই যদি বলে যে সাক্ষ্য গ্রহণযোগ্য হবে কি হবে না কে নির্ধারণ করবে? আদালত। কত ধারায় বলা আছে? 136 ধারায়। আমি একটা উদাহরণ দেই, এইভাবে আমরা সামনে গিয়ে পড়বো যে একটা কিছু কিছু ব্যক্তির সাক্ষ্যকে যোগাযোগকে সাক্ষ্য হিসেবে গ্রহণ করা যাবে না। যেরকম একজন অ্যাডভোকেটের সাথে তার মক্কেলের যে যোগাযোগ হয়, এটা কোনো মামলায় প্রকাশ করা যাবে না। ধরেন একজন খুনি, সে এসে তার উকিল সাহেবের কাছে বলছে যে তার আমারে বাঁচান, আমি আসলেই খুন করছি, আমারে কোন রকমের ফাঁসির হাত থেকে বাঁচান। তাহলে উকিল সাহেব তো জেনে গেল যে আসলেই সে খুন করছে। তাহলে এই যে উকিল সাহেবের সাথে তার যে যোগাযোগটা হলো, এটা উকিল সাহেব যদি ওই আদালতে দাঁড়ায় বলেও যে ইওর অনার, ও আমারে ঠিক মতো টাকা পয়সা দেয় নাই, ও আমারে এসে বলছে যে ও আসলেই খুন করছে, এটি স্বীকার করছে, এটা উকিল সাহেব বললেও এটা গ্রহণযোগ্য হবে না। কারণ এই যোগাযোগে আপনার সুরক্ষা দিছে, আমরা সামনে গিয়ে পড়বো সাক্ষ্য আইনের 126 ধারায়, যে উকিল আর মক্কেলের মধ্যে যে যোগাযোগ হয়েছে এটা ওই মামলায় প্রাসঙ্গিক হচ্ছে, কিন্তু আদালত এটা গ্রহণযোগ্য করবে না। বুঝছেন? আবার সামনে গিয়ে পড়বো যে স্বামী স্ত্রীর মধ্যে যে যোগাযোগ, যতক্ষণ পর্যন্ত স্বামী স্ত্রী একসাথে আছে ততক্ষণ পর্যন্ত স্বামী স্ত্রী যত যাই বলুক না কেন নিজেদের মধ্যে, এটা আদালতের সাক্ষ্য হিসেবে প্রাসঙ্গিক বা গ্রহণযোগ্য হবে না। একজন কুখ্যাত ডাকাত, ধরেন সে ডাকাতি করছে, ডাকাতি করে সে তার স্ত্রীর সাথে প্রায় খোঁজ গল্প করে ফোনে বা চিঠিতে যে আজকে অমুক জায়গায় যাই এমন সময় গহনা এগুলো আনছি। এখন ডাকাত যখন ধরা পড়ছে, তখন এই যে বর্তমানে যেরকম শেখ হাসিনার কল রেকর্ড ফাঁস হয়, ফাঁস করে যদি ওই জায়গায় আনে, তাহলে এই কল রেকর্ড যদি স্বামী স্ত্রীর মধ্যকার হয়, এটা আদালতে শুনাইলেও এটা প্রাসঙ্গিক হবে না। কারণ এটারে সুরক্ষা দিছে সাক্ষ্য আইনে, আমরা সামনে গিয়ে পড়বো। বুঝতে পারছেন? তার মানে কোনো বিষয় সাক্ষ্য হিসেবে প্রাসঙ্গিক হতেই পারে, কিন্তু গ্রহণযোগ্য হবে কি হবে না এটা নির্ধারণের মালিক কে? আদালত। কত ধারায়? 136 ধারায়। এই যে দেখেন, প্রাসঙ্গিকতা, রিলিভেন্সি এন্ড গ্রহণযোগ্যতা, অ্যাডমিসিবিলিটি এক বিষয় না। কোন বিষয় যুক্তি অনুযায়ী প্রাসঙ্গিক হতে পারে, কিন্তু আইন অনুযায়ী সাক্ষ্য হিসেবে গ্রহণযোগ্য নাও হতে পারে। যুক্তি অনুযায়ী প্রাসঙ্গিক, কিন্তু আইন অনুযায়ী গ্রহণযোগ্য নাও হতে পারে। যেমন আইন উপদেষ্টার সাথে গোপনীয় তথ্যের আদান প্রদান বা বিবাহ বলবৎ থাকাকালীন সময়ে স্বামী এবং স্ত্রীর মধ্যকার যোগাযোগ প্রাসঙ্গিক হতে পারে, কিন্তু উক্ত যোগাযোগ সাক্ষ্য আইনের 129 এবং 122 ধারা অনুযায়ী সাক্ষ্য হিসেবে গ্রহণযোগ্য নাও হতে পারে।
তাহলে আমরা অনেক কিছুই পড়লাম, আমার এই জায়গা থেকে কি প্রশ্ন আসতে পারে এটা আমার বুঝতে হবে। কোন কোন বিষয়ে সাক্ষ্য প্রদান করা যায়? বিচার্য বিষয়, প্রাসঙ্গিক বিষয়। কত ধারা? 5 ধারা। কোন বিষয় প্রাসঙ্গিক হলেই গ্রহণযোগ্য হবে না, কে নির্ধারণ করবে? আদালত। কত ধারায়? 136 ধারায়। শেষ কথা। আমরা বিগত বছরের প্রশ্ন পড়ি, দেখেন। এর হত্যার জন্য বি অভিযুক্ত, বিচারকালে নিম্নের কোন ঘটনাটি বিচার্য বিষয় হবে না? কোনটা বিচার্য বিষয় হবে না? এটা এ বি এর মৃত্যু ঘটিয়েছিল, এ বি এর মৃত্যু ঘটানোর অভিপ্রায় করেছিল, এ বি এর নিকটে আকস্মিক প্ররোচনা পেয়েছিল, এ এর বড় ভাই স্ত্রীকে তালাক দিয়েছিল। এটা কি এর সাথে সম্পৃক্ত? তালাক দিছে কি না দেয় দেয় নাই সেটা হলো পরের বিষয়, কিন্তু মৃত্যু ঘটাইছিল কিনা, অভিপ্রায় ছিল কিনা, আকস্মিক প্ররোচনা দিছিল কিনা, এগুলা কিন্তু বিচার্য বিষয় হতে পারে। 1 নম্বর প্রশ্নটা দেখেন। বিচার্য বিষয় এবং প্রাসঙ্গিক বিষয়ে সাক্ষ্য দেওয়া যেতে পারে কত ধারায় বলছে? 5 ধারায়। 2 নম্বর প্রশ্নটা দেখেন। সাক্ষ্য আইনের কত থেকে কত ধারা পর্যন্ত বিষয় প্রাসঙ্গিকতা, রিলিভেন্সি অফ ফ্যাক্ট? 5 থেকে কত? 55। 3 নম্বরটা দেখেন। এভিডেন্স মে বি গিভেন অফ, মানে এভিডেন্স মানে সাক্ষ্য, মে বি মানে পারে আর কি, গিভেন অফ দেওয়া যেতে পারে কোন কোন বিষয়? ফ্যাক্ট ইন ইস্যু এন্ড রিলেভেন্ট ফ্যাক্ট। বুঝছেন? আহ 6 নম্বরটা দেখেন। 6 নম্বর। কোন মামলায় বা মামলার কার্যক্রমে প্রত্যেক বিচার্য বিষয়ের ড্যাশ সম্পর্কে সাক্ষ্য দেওয়া যেতে পারে? অস্তিত্ব এবং অনস্তিত্ব, এক্সিস্টেন্স এন্ড নন এক্সিস্টেন্স। আপনি বলতে পারেন অমুক অমুকের ঘটনা ঘটাইছে, এক পক্ষ দাবি করবে যে ঘটাইছে, আর এক পক্ষ দাবি করবে যে ঘটাই নাই, অনস্তিত্ব। একজন দাবি করবে অস্তিত্ব আর একজন দাবি করবে অনস্তিত্ব। বুঝছেন? 7 নম্বরটা দেখেন। সাক্ষ্য আইনে ড্যাশ ধারায় বলা হয়েছে সাক্ষ্য প্রমাণের গ্রহণযোগ্যতা নির্ধারণ করবে আদালত। কত ধারায়? 136 ধারায়। আমরা চলে আসি 6 ধারা। যে সকল ঘটনা একই কার্যের অংশ, এই একই কার্যের অংশ শব্দটা বলতেন, সেইগুলোর প্রাসঙ্গিকতা, রেলিভেন্সি অফ ফ্যাক্টস ফর্মিং পার্ট অফ সেম ট্রানজাকশন। কোন ঘটনা যা বিচার্য বিষয় নয় কিন্তু বিচার্য বিষয়ের সাথে এমন ভাবে সংযুক্ত যে একই কাজের অংশ হিসেবে ঘটেছিল, সেগুলো প্রাসঙ্গিক। কোন ঘটনা যেটা বিচার্য বিষয় নয় কিন্তু বিচার্য বিষয়ের সাথে এমন ভাবে সংযুক্ত যে ধরে নেওয়া হয় যে এগুলো একই কার্যের অংশ, মানে ওই কার্যগুলো না ঘটলে বিচার্য বিষয়টা হতো না, সেগুলো একই সময়ে স্থানে বা বিভিন্ন সময় বা বিভিন্ন স্থানের সময়ে সংঘটিত হোক না কেন, এটা আন্ডারলাইন করেন, সেগুলো একই সময়ে এবং স্থানে বা বিভিন্ন সময় এবং স্থান সময়ে সংঘটিত হোক না কেন। তো প্রথমে আমরা চলে আসি, দেখেন, সংঘটিত ব্যাপার নীতি, প্রিন্সিপাল অফ রেস গেস্টি। যদি বলে সাক্ষ্য আইনের কত ধারায় সংগঠিত ব্যাপার নিতে আলোচনা করেছে? 6 ধারায়। প্রিন্সিপাল অফ রেস গেস্টি। এখন এখানে একটা কথা মনে করেন, সেটা হলো যে 6 ধারা আপনি যদি মূল আইনের বই খুলেন, ওই জায়গা প্রিন্সিপাল অফ রেস গেস্টি শব্দটা একবারও নাই, কিন্তু অ্যাকচুয়ালি ওখানে যে আলোচনাটা করা হয়েছে সেটাকে বলে প্রিন্সিপাল অফ রেস গেস্টি। প্রিন্সিপাল অফ রেস গেস্টি কি? যে সকল ঘটনা একই কার্যের অংশ। কিভাবে? দেখেন, 6 ধারায় রেস গেস্টি নীতিটি কি সেটা উল্লেখ করা হয়েছে এবং 7, 8, 9 এবং 14 ধারায় ব্যাখ্যা করা হয়েছে। মানে এটার প্রিন্সিপাল অফ রেস গেস্টির এটার উল্লেখ করছে 6 ধারায়, আর এই নীতিটা ব্যাখ্যা করছে কত ধারায়? 7, 8, 9 এবং কত? 14। হ্যাঁ, দেখেন, যা বলি সে জায়গা থাকেন, অত চিন্তা করেন না। সংগঠিত ব্যাপার বা রেস গেস্টি সেই সকল বিষয়কে বোঝায় যেগুলো আন্ডারলাইন করবেন একই কাজের অংশ গঠন করে, সেম ট্রানজাকশন, যেগুলো একই কাজের অংশ গঠন করে। এখন অনেকে মনে মনে ভাবতেছেন একই কাজের ব্যাপারটা কি? এই যে দেখেন, উদাহরণ দেখেন, ক খকে ছুরি দিয়ে আঘাত করে গুরুতর জখম করে। এখানে গুরুতর জখম করা হলো প্রধান কার্য নাকি? অমুক অমুককে ছুরিতে আঘাত করছে কিনা প্রধান কার্য, বা আমরা বলতে পারি বিচার্য বিষয়। অমুক অমুককে আঘাত করছে কিনা এটা বিচার্য বিষয় না? বিচার্য বিষয়। ঘটনার আগে বা পরে ক ও খ বা যে সকল ব্যক্তিরা ঘটনাস্থলে উপস্থিত ছিল তারা যে কথা বলেছে বা যা করেছে সেইগুলো উক্ত ঘটনার অংশ এবং সেইগুলো 6 ধারায় প্রাসঙ্গিক। তাহলে মূল বিচার্য বিষয়ের সাথে সম্পৃক্ত যে বিষয়গুলো
সেইগুলা প্রাসঙ্গিক কত দাঁড়ায়? 6 দাঁড়ায়। এবং ধরে নেওয়া হবে এগুলো একই ঘটনার অংশ। ওই যে একটু আগে বললাম না যে আহ ফেরদৌস আর পীযূষের সাথে এই জায়গায় বসা নিয়ে মারামারি হয়েছে, তাহলে এই ক্ষেত্রে মারামারি হয়েছে কিনা এটা হলো বিচার্য বিষয়। আর ফেরদৌস পীযূষ কতদিন ধরে খানলা একাডেমিতে পড়ে, তারা একসাথে ঘোরাফেরা করে কিনা, আগেও কোনো কথা কাটাকাটি হয়েছে কিনা, এই যে যে বিষয়গুলা এগুলো হলো প্রাসঙ্গিক বিষয়। এইগুলো ধরা হবে ওনার এই মামলার বিচারের ক্ষেত্রে, এই বিষয়গুলোকে ধরা হবে একই কার্যের অংশ, এবং এই বিষয় সম্পর্কে ওই মামলায় সাক্ষ্য প্রদান করা যাবে। তো জেনে রাখা ভালো, দেখেন সাক্ষ্য আইনের 6 ধারায় সংগঠিত ব্যাপার নীতিতে আলোচনা করা হয়েছে। রেজ গেস্ট নীতিটি আন্ডারলাইন করবেন। শোনা সাক্ষ্যের একটি ব্যতিক্রম, শোনা সাক্ষ্যের একটি ব্যতিক্রম। সাধারণ নিয়ম হলো শোনা সাক্ষ্য সাক্ষ্য হিসেবে গ্রহণযোগ্য না, কিন্তু যখন এটা রেজ গেস্টি বা একই কার্যের অংশ তখন উক্ত শোনা সাক্ষ্য সাক্ষ্য হিসেবে গ্রহণযোগ্য। সাধারণ নিয়ম হলো ওই যে ওরাল এভিডেন্স মাস্ট বি ডিরেক্ট, 60 ধারায় কতদিন পড়ছিলাম, তাহলে 60 ধারায় শোনা সাক্ষ্য গ্রহণযোগ্য না, কিন্তু রেজ গেস্টি নীতির ক্ষেত্রে আবার শোনা সাক্ষ্য কি গ্রহণযোগ্য। বুঝতে পারছেন? আচ্ছা, আমরা চলে আসি ধারা 7। আমরা জানি যে রেজ গেস্টি শব্দটা মানে এই নীতিটি উল্লেখ করছে কত ধারায়? 6 ধারায়, কিন্তু ব্যাখ্যা করছে কত ধারা? 7, 8, 9 আর কত? 14। এখানে একটু লিখে রাখেন যে 6 ধারায় রেজ গেস্টি শব্দটা একবারও উল্লেখিত হয়নি। 6 ধারায় রেজ গেস্টি শব্দটি একবারও উল্লেখিত হয়নি। রেজ গেস্টি হলো যে সকল ঘটনা একই কার্যের অংশ। ওই যে বললাম যে হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, প্রাসঙ্গিক বিষয় সমূহ ওই যে মূল বিচার্য বিষয়ের সাথে রিলেটেড, যে ফেরদৌস আসলে পীযূষে আঘাত করছে কিনা, এটা তো বুঝছেন। ফেরদৌস পীযূষে আঘাত করছে কিনা, এখন এটা হলো বিচার্য বিষয়। আর রেজ গেস্টি হলো ওই যে পীযূষ আর ফেরদৌসের আগের সম্পর্ক কি, তারা একসাথে পড়তো কিনা, তাদের মধ্যে পূর্ব শত্রুতা আছে কিনা, বা ঘটনার পরে আমি আসলাম, আমি ঘটনাস্থলে ছিলাম না, এই রাজীব সাহেব ছিল, রাজীব সাহেব আসার সাথে সাথে বলতে স্যার ঘটনাটা একটা ঘটে গেছে, অমুক অমুক রে মারছে। তাহলে এই যে যে ঘটনাগুলো সবগুলো কি একই ঘটনার অংশ, এইগুলা প্রাসঙ্গিক কত ধারায়? 6 ধারায়। বাট এটারে ব্যাখ্যা করছে কততে? 7, 8, 9 আর 14। প্রথমে 7 ধারা দেখেন। ধারা 7, যে সকল ঘটনা বিচার্য ঘটনার বল দেবেন উপলক্ষ, কারণ, পরিণাম, সেগুলো প্রাসঙ্গিক। ফ্যাক্টস হুইচ আর বল দেবেন ওকেশন, ওকেশনের ইংরেজি বাংলা হচ্ছে উপলক্ষ, ঠিক আছে। কজ বল দেবেন, কজ এর বাংলা কি? কারণ। আর ইফেক্ট অফ ফ্যাক্টস মানে ইফেক্ট মানে হচ্ছে কি? পরিণাম। সেইগুলা প্রাসঙ্গিক কত ধারায়? 7 ধারায়। তো এখানে দেখেন, আপনি জাস্ট মনে রাখবেন 7 ধারা উপলক্ষ, কারণ, পরিণাম। সাক্ষ্য আইনের 7 ধারায় নিম্নলিখিত ঘটনাকে প্রাসঙ্গিক করা হয়েছে। যে সকল ঘটনা বিচার্য বিষয় বা প্রাসঙ্গিক বিষয়ের উপলক্ষ বা কারণ, যে সকল ঘটনা বিচার্য বিষয় বা প্রাসঙ্গিক বিষয়ের প্রভাব, যে অবস্থার প্রেক্ষাপটে কোনো বিষয় ঘটেছে সেই অবস্থা গঠন করে এমন বিষয়, কোনো কার্য ঘটতে যে বিষয় সুযোগ করে দিয়েছে সে সকল বিষয়। আমরা উদাহরণ করলে ক্লিয়ার হবো। দেখেন, প্রশ্ন হলো কয়ে করিম খবিরের নিকট হতে দস্যুতা করেছে কিনা। প্রশ্ন হচ্ছে যে করিম কি খবিরের কাছ থেকে ছিনতাই করছে কিনা। দস্যুতার বাংলা হচ্ছে ছিনতাই, মানে আর একটা প্রতিশব্দ, ছিনতাই করছে কিনা। দস্যুতা সংগঠনের কিছু পূর্বে কবির তার দখলে টাকা নিয়ে মেলায় গিয়েছিল এবং সে উক্ত টাকা অন্য একজন তৃতীয় ব্যক্তিকে দেখিয়েছিল ইত্যাদি প্রাসঙ্গিক। কবির গিয়ে মামলা করছে যে করিম আমার টাকা পয়সা যা ছিল সব নিয়ে গেছে ছিনতাই করে। এখন এই ঘটনায় কবির যদি ছিনতাইয়ের আগে কবির একজন এই যে মেলায় অন্যান্য লোকদের দেখাইছিল যে ভাই এই যে দেখো এত টাকা নিয়ে আসছে আজকে মেলা থেকে, ফার্নিচার মন্ত্রণ যা তাই সবকিছু কিনবো, ছিনতাই করার আগে এই ঘটনাটা সে আর একজনের কাছে বলছিল, এরপরে ঠিকই ছিনতাই হয়েছে, তাহলে এটা প্রাসঙ্গিক কত ধারায়? 7 ধারায়। ওই যে উপলক্ষ, কারণ অথবা কি পরিণাম, এই জিনিসগুলা প্রাসঙ্গিক কত ধারায়? 7 ধারায়। তো আমরা 4 নাম্বার প্রশ্নটা দেখেন। 4 নাম্বার,
সংগঠিত ব্যাপার বা রেজ গেস্টি নীতিটি নিম্নলিখিত কোন নিয়মের ব্যতিক্রম? কোন নিয়ম? শোনা সাক্ষ্য, হেয়ার্স এভিডেন্স। সাধারণত একজনের কাছ থেকে, ওই যে আমি বললাম যে একজনের কাছ থেকে আমি যে নিজে যেটা দেখি নাই আর একজনের কাছ থেকে শুনলে সেটা 60 ধারা অনুসারে গ্রহণযোগ্য না, কিন্তু রেজ গেস্টি নীতির ক্ষেত্রে এটা কি গ্রহণযোগ্য। ধরে নেওয়া হবে এটা হলো একই কার্যের অংশ। ওই যে নর্মালি আমি যেটা দেখি নাই, যে আমি যদি এইভাবে বলি যে ওই আমাদের রাজীব সাহেব বলতেছে, আমি বলতেছি যে আমি তো দেখি নাই, রাজীব সাহেবের কাছ থেকে শুনছি, রাজীব সাহেবের কাছ থেকে শুনছি রাজীব সাহেব বলছে যে ফেরদৌস পীযূষ সে আঘাত করছে, এটা শোনা সাক্ষ্য, এটা কিন্তু গ্রহণযোগ্য না। বুঝছেন? কিন্তু আমি যদি বলি যে আমি ওই জায়গায় পড়াইতে যাই রেগুলার, পড়ানোর আগে ঘটনাটা ঘটতে, আমি যখন পড়াইতে গেলাম তার 1 মিনিট আগে পীযূষ আর ফেরদৌসের মধ্যে একটা হাতাহাতি হয়েছে, আমি ঢোকার সাথ সাথ রাজীব সাহেব আমারে বলছে যে এই জায়গা অমুক অমুক কাজ ঘটাইছে, এইটুকু আবার রেস গেস্টি হিসেবে এক শোনা সাক্ষ্যের ব্যতিক্রম, এইটুকু আবার কি প্রাসঙ্গিক হবে। বুঝতে পারছেন? তো যারা এতটুকু বুঝতেছেন না আপাতত এটা মনে রাখেন, রেস গেস্টি কিসের ব্যতিক্রম? শোনা সাক্ষ্যের ব্যতিক্রম। কথা শেষ। তো 6 নাম্বারটা 3টা স্টার দেন। একই কাজের অংশ হিসেবে বিচার্য বিষয়ের সাথে সম্পর্কিত বিষয়সমূহ সাক্ষ্য আইনের 6 ধারায় প্রাসঙ্গিক হবে যদি সেগুলো একই সময় একই স্থানে সংঘটিত হয়, সেগুলো একই সময় স্থানে বা বিভিন্ন সময় বা স্থান সময় সংঘটিত হোক না কেন, যদি সেগুলো বিভিন্ন সময় বিভিন্ন স্থানে হয়, উপরে কোনোটিই না। এটা কি বিভিন্ন সময় উপর, এটা হচ্ছে যে সেগুলো একই সময় বা স্থানে বা বিভিন্ন সময় স্থান সময় সংঘটিত হোক না কেন। দেখেন এই জায়গার নিচে একটা উদাহরণ আছে, উদাহরণের আগে আমি যদি এইভাবে বলি যে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সপরিবারে হত্যা করা হয় 15ই আগস্ট 1975, তাহলে মূল বিচার্য বিষয় হলো যে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সপরিবারে হত্যা করছে কি না। কিন্তু ঘটনার আগে বা পরে ঢাকা শহরের বিভিন্ন এলাকায় ধরেন ওই দিন অরাজকতা সৃষ্টি হয়েছে, অনেক সেনাবাহিনীর এক অফিসারের ওনার যে পিএ ছিল তারেও হত্যা করছে আরেক জায়গায়, তাহলে ধরে নেওয়া হবে এগুলো হলো কি একই কার্যের অংশ। তাহলে মূল বিচার্য বিষয় বঙ্গবন্ধুর হত্যা করছে কিনা। কিন্তু এই ঘটনাগুলো, ওই যে মেজর ডালিম গিয়ে রক্ষী বাহিনীর অ্যাটাক করলো ট্যাঙ্কে সংসদ ভবন এলাকায়, তাহলে এই ঘটনাও প্রাসঙ্গিক, ওই মামলার বিচারের ক্ষেত্রে প্রাসঙ্গিক। এটাই হলো সাক্ষ্য আইনের কত ধারা? 6 ধারা। কারণ ধরে নেওয়া হবে এগুলো হলো একই কার্যের অংশ। আরো ভালো যদি বুঝতে চান, ধরেন 5ই আগস্ট 2024 সালে শেখ হাসিনা এদেশ শেখ হাসিনা আওয়ামী লীগ সরকারের পতন হয়, শেখ হাসিনা চলে যায়, তাহলে মূল বিচার্য বিষয় ধরেন যে সরকার পতন হয়েছে কিনা। আর সরকার পতনের যে উপলক্ষ কারণ এই যে কোটা আন্দোলন, তারপরে যে সংবাদ সম্মেলনে একটা কথা বেফাস বলে ফেলা, তাই আবু সাইদ হত্যা করছে কিনা, এইগুলা ধরে নেওয়া হবে সকলেই একই কার্যের অংশ। এগুলো হলো প্রিন্সিপাল অফ রেস গেস্টি। তাতে সব তো একসাথে ঘটে নাই বা এক জায়গায়ও ঘটে নাই, কিন্তু এই সবগুলো একই কার্যের অংশ হিসেবে ওই মামলার বিচারে কি বলেন প্রাসঙ্গিক। এই যে দেখেন 7 নাম্বার প্রশ্নটা দেখেন, একটি সশস্ত্র অভ্যুত্থানে সক্রিয়ভাবে অংশগ্রহণ করে বাংলাদেশ সরকারের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণার জন্য এ অভিযুক্ত। তাহলে বাংলাদেশ সরকারের বিরুদ্ধে একটা অভ্যুত্থান ঘটাইছে কে? এ। উক্ত অভ্যুত্থানের সময় এক্স নামক স্থানে, এক্স ধরলাম আমরা ধানমন্ডি নামক স্থানে, জনগণের সম্পত্তি বিনষ্ট করা হয়। যখন ওই অভ্যুত্থানটা হয়েছে ঢাকা শহরে, অভ্যুত্থানটা হয়েছে দেন গণভবনে, আর ধানমন্ডি নামক স্থানে সম্পত্তি কি করা হয়? বিনষ্ট করা হয়। ওয়াই নামক স্থানে নিরাপত্তা রক্ষীদের অন্যান্য সেনাবাহিনীকে আক্রমণ করা হয়। ধরেন বঙ্গভবন, ওয়াই ধরলাম বঙ্গভবন, বঙ্গভবনের ওই জায়গায় নিরাপত্তা রক্ষীদের আর সেনাবাহিনীদের কি আক্রমণ করা হয়। জেড নামক স্থানে সংশোধনাগার ভেঙে অনেক বন্দীকে মুক্ত করার চেষ্টা করা হয়। কাশিমপুর কারাগারে গিয়ে ধরেন অনেক বন্দীকে মুক্তি করার কি চেষ্টা করা হয়। তো এ শুধুমাত্র এক্স স্থানে উপস্থিত ছিল। এ ছিল মাত্র কয় জায়গায়? এক জায়গায়, অন্যান্য জায়গায় সে ছিল না। কিন্তু ওয়াই এবং জেড নামক স্থানে উপস্থিত ছিল না। এ এর বিচারের ক্ষেত্রে এ এর বিরুদ্ধে একেবারে শেষ অপশনটা দেখেন, এক্স, ওয়াই এবং জেড নামক স্থানে সংঘটিত ঘটনা প্রাসঙ্গিক হবে যদিও এ সকল স্থানে উপস্থিত ছিল। হ্যাঁ, তাহলে রেস গেস্টি নীতিটি প্রাসঙ্গিক সাক্ষ্য আইনের কত ধারায়? 6 ধারায়। আর ব্যাখ্যা করছে কত? 8, 9
আর কত? 14। 8 নাম্বার প্রশ্নটা ভিভিআই। সাক্ষ্য আইনের অধীন রেজগেস্টি নীতি প্রযোজ্য হয় শুধুমাত্র কি মামলায়? ফৌজদারি মামলায়। দেওয়ানি মামলায় রেজগেস্টি নীতি প্রযোজ্য করা যাবে না। 10 নাম্বারটা দেখেন। প্রশ্ন হলো করিম খবিরকে বিষ প্রয়োগ করে হত্যা করেছে কিনা। বিষক্রিয়ার লক্ষণ দেখা দেওয়ার পূর্বে খবিরের স্বাস্থ্যের অবস্থা, খবিরের অভ্যাস যা করিমের জানা ছিল এবং যার ফলে বিষ প্রয়োগের সুযোগ সৃষ্টি হয়েছিল, এইগুলো প্রাসঙ্গিক ঘটনা সাক্ষ্য আইনের কত দ্বারা? উপলক্ষ। কারণ পরিণাম কত দ্বারা? তার দ্বারা। প্রশ্ন উঠছে যে অমুক অমুকরে বিষ খাওয়াইছে কিনা। এখন বিষ প্রয়োগের আগে ওই যারে বিষ খাওয়াইছে, যে বিষ প্রয়োগ করছে, সে কি ওই যে যে মারা গেছে তার স্বাস্থ্যের অবস্থা বা অভ্যাস জানতো কিনা, বা একসাথে ঘোরাফেরা করতো কিনা, এই ঘটনাগুলো প্রাসঙ্গিক কত দ্বারায়? 7 দ্বারায়। 11 নম্বর প্রশ্নটাও পড়ি দেখেন। প্রশ্ন হলো এ বি কে বিষ প্রয়োগ করে হত্যা করেছে কিনা। এই ক্ষেত্রে নিম্নলিখিত কোনটি বিচার্য বিষয় হবে না? বিষক্রিয়ার লক্ষণ দেখা দেওয়ার পূর্বে বি এর স্বাস্থ্যের অবস্থা, বি এর অভ্যাস যা ক এর জানা ছিল, যে ঘটনার ফলে বিষ প্রয়োগের সুযোগ সৃষ্টি হয়েছিল, আর একটা বলছে এর খারাপ চরিত্র। এই জায়গা খারাপ চরিত্র যেটা বিষ রিলেটেড ততগুলোই প্রাসঙ্গিক, কিন্তু খারাপ চরিত্র কিনা এটা কিন্তু এই জায়গা প্রাসঙ্গিক না। আমরা চলে এসি 8 নাম্বার 8 ধারা। তাহলে 6 ধারায় বলছে প্রিন্সিপাল অফ রেস গেস্টি বা সংগঠিত ব্যাপার নীতি, আর এটারে ব্যাখ্যা করতে কততে? 7, 8, 9, 14। তার মধ্যে সাথে পেলাম উপলক্ষ, কারণ, পরিণাম। 8-এ দেখেন অভিপ্রায়, প্রস্তুতি, পূর্ববর্তী ও পরবর্তী কার্য। অভিপ্রায় বলতেছে মোটিভ, প্রস্তুতিরে বলতেছে প্রিপারেশন, পূর্ববর্তী আর পরবর্তী কার্য বলছে প্রিভিয়াস এন্ড সাবসিকুয়েন্ট কন্ডাক্ট। প্রিভিয়াস মানে পূর্ববর্তী, সাবসিকুয়েন্ট মানে পরবর্তী, আর কন্ডাক্ট মানে ধরেন কার্য বা আচরণ। তাহলে অভিপ্রায়, প্রস্তুতি, পূর্ববর্তী বা পরবর্তী কার্য এটা আসলে কি? অভিপ্রায় তো বুঝেন যে অমুক অমুকের মধ্যে দীর্ঘদিন ধরে শত্রুতা আছে। প্রশ্ন উঠছে যে অমুক অমুকরে হত্যা করছে কিনা, তো জানা গেল যে আগে থেকেই তাদের মধ্যে পূর্ব শত্রুতা ছিল, এটা হলো অভিপ্রায়। প্রস্তুতি, ওই যে বিষক্রিয়ার উদাহরণ যদি দেই, বিষক্রিয়া অমুক অমুকরে বিষ খাওয়াইছে কিনা, তো জানা গেছে যার বিরুদ্ধে অভিযোগ উঠছে সে তারে 2 দিন আগে দেখা গেছে ওষুধের দোকান থেকে বিষ কিনতে। এটা কি? প্রস্তুতি। বুঝতে পারছেন? তাহলে প্রস্তুতি, অভিপ্রায়, পূর্ববর্তী বা পরবর্তী কার্য। যখন আরাফ খান গোপালগঞ্জে ছিল তখন ছিল গরিব, যখন তার বিরুদ্ধে মামলা হয়েছে তখন দুবাই চলে গেছে, তখন সে কয়েকশো কোটি টাকার মালিক। তাহলে গরিব হলো পূর্ববর্তী, আর পরবর্তীতে কি হয়েছে? বড়লোক হয়েছে, এটা কি? পরবর্তী। তাহলে এই দুটা প্রাসঙ্গিক, তার মানে প্রমাণ হয় যে আসলেই সে অপরাধটা ঘটাইতে পারে। ওই যে আগে গরিব ছিল পরে যায় ধনী হয়েছে, হঠাৎ করে ফুলে ফেপে উঠছে, তার মানে এই ঘটনাগুলো প্রাসঙ্গিক সাক্ষ্য আইনের কত ধারায়? তো আপনার যেটা মনে রাখতে হবে, অভিপ্রায়, প্রস্তুতি, পূর্ববর্তী বা পরবর্তী কার্য কত ধারায়? 8। যে কোনো বিষয় যা বিচার্য বিষয় বা প্রাসঙ্গিক বিষয়ের জন্য অভিপ্রায়, প্রস্তুতি দেখায় বা গঠন করে তা প্রাসঙ্গিক। 8 ধারা অনুসারে কোনো বিষয় প্রাসঙ্গিক হবে যা কোনো বিচার্য বিষয় বা প্রাসঙ্গিক কোন ঘটনা সংগঠনের, আন্ডারলাইন করেন, অভিপ্রায় প্রকাশ করে, কোন প্রস্তুতি প্রকাশ করে। আমরা জাস্ট সুতরাং থেকে দেখবো। সুতরাং দেখেন, সুতরাং 8 ধারায় 3টি বিষয়কে প্রাসঙ্গিক করা হয়েছে। একটা দেখেন অভিপ্রায়, অভিপ্রায়ের ইংরেজি কি? মোটিভ। প্রস্তুতি, প্রস্তুতি কি? প্রিপারেশন। পূর্ববর্তী বা পরবর্তী কার্য প্রিভিয়াস অর সাবসিকুয়েন্ট কন্টাক্ট। সো এখানে আমরা একটা উদাহরণ করে ফেলি দেখেন, যেমন হত্যার পূর্বে মামলার পক্ষগণের মধ্যে পূর্ব শত্রুতা ছিল, এমন পূর্ব শত্রুতা অপরাধ সংগঠনের অভিপ্রায় প্রমাণে প্রাসঙ্গিক হবে। বা এই যে দেখেন খুন করার উদ্দেশ্যে ছুরি ক্রয় করা, বিষ প্রয়োগ করে হত্যার জন্য বিষ ক্রয় করা ইত্যাদি প্রস্তুতি হিসেবে গণ্য হবে। ডাকাতি করার জন্য 5 বা ততোধিক ব্যক্তির সমাবেশ প্রস্তুতি হিসেবে প্রাসঙ্গিক হবে। বা জীবনধারায় পরিবর্তন, যেমন অপরাধ সংগঠনের পূর্বে গরিব ছিল দেখেন, কিন্তু অপরাধ সংগঠনের পর সে ধনাঢ্য জীবনযাপন করে। অপহরণ, দস্যুতা বা খুনের মামলায় অভিযুক্ত তার পরিচয় গোপন করেছিল, দেশ ত্যাগ করার চেষ্টা করেছিল,
এমন কোন সাক্ষ্য সৃষ্টি করেছিল যা প্রমাণ করে যে সে অন্যত্র ছিল, বা সাক্ষীদের মিথ্যা সাক্ষ্য দিতে পারে ইত্যাদি। এগুলা মোটামুটি যেগুলাই উপলক্ষ কারণ পরিণাম বললে কত, 7 দ্বারা। আর অভিপ্রায় প্রস্তুতি পূর্ববর্তী পরবর্তী কার্য বললে কত দ্বারা, 1 দ্বারা। উদাহরণ দেখেন, একটা উদাহরণ করি আমরা, যে বি কে খুনের জন্য এ এর বিচার হচ্ছে। কার বিচার হচ্ছে? এ। এ সি কে খুন করেছে, মানে এ আগে খুন করছে কারে? সি রে। বি জানতো যে এ সি কে খুন করেছে। বি বিষয়টি জনসম্মুখে প্রকাশ করে দিবে এই হুমকি দিয়ে বি এর নিকট হতে টাকা আদায়ের চেষ্টা করেছিল। এর নিকট হতে বি কর্তৃক টাকা আদায়ের চেষ্টা বি কে খুনের জন্য এর বিচারে প্রাসঙ্গিক হবে। যারা বুঝেন নাই তাদের উদ্দেশ্যে বলি, বাংলা সিনেমার উদাহরণ দিলে ভালো বুঝবেন। ধরেন, মিশা সওদাগর একজনকে হত্যা করছে। হত্যা করার পরে আমাদের পীযূষ রায় বলতেছে যে, মিশা, তুমি যে অমুকরে হত্যা করছো, আমার যদি 50 লাখ টাকা না দাও আমি কিন্তু মানুষরে বলে দিব। তো মিশা বলছে যে, আসো, এই যে আমার ব্রিফ কেসে টাকা আছে, তোমারে দেবো, তুমি পুজোর বাজার করে নিয়ে আসো। তো পীযূষ যেই গেছে, মিশা পীযূষ সেও খুন করে ফেলছে। বুঝতে পারছেন? তাহলে পীযূষ হত্যার বিচারে ওই যে মিশা যে আগের হত্যা করছে এটা যে পীযূষ জানতো, এটা প্রাসঙ্গিক। বুঝতে পারছেন? তাহলে যারা এতটুকু বুঝেন না, অনেক প্যাচ লাগতেছে, আমি সামারি করে দিই যে প্রিন্সিপাল অফ রেস গেস্টি কত ধারা? 6 ধারা। সংগঠিত ব্যাপার নীতি, যে সকল ঘটনা একই কার্যের অংশ। শুধুমাত্র কোন মামলা? ফৌজদারি মামলা। রেস গেস্টি শব্দটা কয়বার আছে? একবারও নাই। ব্যাখ্যা করছে কত ধারায়? 9, 14। উপলক্ষ কারণ পরিণাম কত ধারা? 4 ধারায়। অভিপ্রায় প্রস্তুতি পূর্ববর্তী পরবর্তী কার্য কত? বিগত বছরের প্রশ্ন দেখেন, এভিডেন্স অ্যাক্ট 1872 ড্যাশ ধারায় অপরাধ সংগঠনের উদ্দেশ্য সম্পর্কে বলা হয়েছে। উদ্দেশ্য কত? 8। 3 নম্বর প্রশ্নটা দেখেন, 3 নম্বর, অপরাধ সংগঠনের পর আসামির পলায়ন, অ্যাবসকন্ডিং অফ দ্য অ্যাকিউজড, সাক্ষ্য আইনের কত ধারায় প্রাসঙ্গিক? পলায়ন ওই যে পূর্ববর্তী বা পরবর্তী কার্য, 8 ধারা না? 8 ধারা। আমরা চলেছি 9 ধারা। প্রাসঙ্গিক বিষয় ব্যাখ্যা করার জন্য যে বিষয়গুলো প্রয়োজন, ফ্যাক্টস নেসেসারি টু এক্সপ্লেইন অর ইন্ট্রোডিউস রেলিভেন্ট ফ্যাক্টস। বলছে যে বিচার্য বিষয় প্রমাণ করার জন্য যা যা দরকার সেটার বলে প্রাসঙ্গিক বিষয়। প্রাসঙ্গিক বিষয় তো প্রাসঙ্গিক আমরা জানি। আবার প্রাসঙ্গিক বিষয়রে প্রাসঙ্গিক করার জন্য যা যা দরকার সেইগুলোও প্রাসঙ্গিক। জীবন প্রাসঙ্গিক হয়ে গেছে। কিভাবে? শুনেন, এইভাবে মনে করেন, একটু ঠান্ডা মাথায় ভাবেন, যে ধরেন ওই আরাফ খানের উদাহরণই দিলাম, যে একটা হত্যাকাণ্ড ঢাকা শহরে সংঘটিত হয়েছে, আরাফ খান আসামি, এবং ঘটনা ঘটার পরে আরাফ খান বাংলাদেশ ছাড়া সে আছে ধরেন ইউএই তে, ইউনাইটেড আরব আমিরাতে, নাকি? তাহলে এই যে যে সে ঘটনা ঘটার পরে বিদেশে চলে গেছে, এটা তো ওই যে পরবর্তী প্রস্তুতি হিসেবে প্রাসঙ্গিক কত দাঁড়ায়? 8 ধারায়। প্রাসঙ্গিকটা 8 ধারায়। এখন আরাফ খান আইসা দেশে এসে সে যদি বলে যে আমি বিদেশে গেছি, কথা ঠিক, বাট আমি পলায়ন করি নাই, আমি গেছিলাম আমার ট্রিটমেন্টের জন্য, এই যে আমার চিকিৎসা সংক্রান্ত কাগজপত্র, এই কথাগুলো প্রাসঙ্গিক। ওই যে সে যে বিদেশে গেছিল এটা তো প্রাসঙ্গিক বিষয়। আবার সে বিদেশে কেন গেছিল এটা প্রমাণের জন্য সে যে কথা বলতেছে যে আমি চিকিৎসার জন্য গেছিলাম, এটা প্রাসঙ্গিক হলো 9 ধারায়। বুঝতে পারছেন? তাহলে কত ভেজালে পড়ছেন আপনারা যারা কোর্টে যান। এত কিছু লাগে না, নাকি? খালি কথা বলবেন, টাকা নেবেন, কথা শেষ। কিন্তু এই উকালতি করতে মানে বার কাউন্সিল পাস করার জন্য কত কিছু জানা লাগতেছে। বাট মজা আছে এগুলো, যদি আপনি না জানেন, এলএলবি পাস করতেন বাট এই জিনিসের ফ্লেভার আপনি পান নাই, তাহলে আপনার আইন আসলে আপনি পড়েনি নাই। তাহলে প্রাসঙ্গিক বিষয় ব্যাখ্যা করার জন্য যা যা দরকার এইগুলোও প্রাসঙ্গিক কত ধারায়? 9 ধারায়। এই যে এবার একটু পড়ি তাহলে আরো ক্লিয়ার হবে। দেখেন, 9 ধারা মেইনলি এটা না, 9 ধারার একটা বিষয় আছে সেটা বলবো। এই যে দেখেন, যে প্রাসঙ্গিক বিষয়
বা বিচার্য বিষয় ব্যাখ্যা বা পরিচিত করার জন্য যে বিষয়গুলো প্রয়োজন সেইগুলো 9 ধারায় সাক্ষ্য হিসেবে প্রাসঙ্গিক করা হয়েছে। তো এখানে যে উদাহরণটা আছে এটা দেখা গিয়েছিল, যেটা আমরা পড়বো না, আমরা সরাসরি পড়বো যেটা, সেটা হলো দেখেন 3 নাম্বার পয়েন্টটা, 3 নাম্বার, যে সকল ঘটনা ব্যক্তি বা বস্তুর পরিচয় শনাক্ত করে তা 9 ধারায় প্রাসঙ্গিক। প্রাসঙ্গিক ঘটনা বা যে সকল স্থানে বা সময় সংঘটিত হয়েছে সেই সকল স্থান বা সময়ে যে সকল ঘটনা নির্ধারণ করে তা প্রাসঙ্গিক। যেটা পড়বো সেটা এখানে দেখেন, শনাক্তকরণ প্যারেড, টেস্ট আইডেন্টিফিকেশন প্যারেড, টিআইপি, টেস্ট আইডেন্টিফিকেশন প্যারেড। টেস্ট আইডেন্টিফিকেশন প্যারেড হলো যে একটা বাচ্চার সামনে তার পিতা মাতারে হত্যা করছে, এখন আসামিদের গ্রেফতার করার পরে বাচ্চারে বলছে যে বাবু দেখো তো তোমার অনেকগুলো আসামি জায়গা আছে, তোমার পিতা মাতারে যারা হত্যা করছে তুমি এদের চিনো কিনা। এটাই হলো আপনার টেস্ট আইডেন্টিফিকেশন প্যারেড। আপনার একটা মোবাইল হারাইছে, আইফোন, এখন অনেকগুলো আইফোনের জায়গা পাওয়া গেছে, এখন আপনারে বললো যে আপনি যে মোবাইলটা, আপনার যে মোবাইলটা হারাইছেন দেখেন তো এর ভিতর আপনার মোবাইলটা আছে কিনা। বুঝছেন? তাহলে টেস্ট আইডেন্টিফিকেশন প্যারেড হলো সাক্ষী দ্বারা কোনো ব্যক্তি বা বস্তু শনাক্ত করা। ঢাকা ইউনিভার্সিটির একটা ছাত্রী কুড়িল বিশ্ব রোডে ওনার একটা মানে ধর্ষণের শিকার হয়েছিল, পরবর্তীতে ওই ওই ছাত্রীকে শনাক্ত করতে দেয় যে আসামি কি অমুক কিনা, পরে সে শনাক্ত করে যে হলো এই সেই ধর্ষক মজনু। তাহলে এই যে যে প্রক্রিয়া, এটারে বলে টেস্ট আইডেন্টিফিকেশন প্যারেড বা শনাক্তকরণ প্যারেড। সাক্ষ্য আইনের কত ধারায়? 9 ধারায়। এই যে দেখেন, সাক্ষ্য আইনের 9 ধারায় শনাক্তকরণ প্যারেড বা টেস্ট আইডেন্টিফিকেশন প্যারেডকে সাক্ষ্য হিসেবে প্রাসঙ্গিক করা হয়েছে। অপরাধের সাথে সম্পর্কিত গোল দিবেন সম্পত্তি বা ব্যক্তির পরিচয় শনাক্ত করার একটি পদ্ধতি হলো শনাক্তকরণ প্যারেড বা টেস্ট আইডেন্টিফিকেশন প্যারেড। তাহলে টেস্ট আইডেন্টিফিকেশন প্যারেডের মাধ্যমে কি কি শনাক্ত করা যায়? সম্পত্তি বা বস্তু, নাকি মানে বস্তু বা ব্যক্তি আর কি, সরি। যে সকল ঘটনা কোনো ব্যক্তির পরিচয় শনাক্ত করে সেই সকল ঘটনা 9 ধারায় প্রাসঙ্গিক। যেমন একটি সারিতে দাঁড়িয়ে থাকা অনেক ব্যক্তিদের মধ্য হতে একজন আসামিকে সাক্ষী কর্তৃক শনাক্ত করা। তো শনাক্তকরণের পদ্ধতি যদি দেখেন, টেস্ট আইডেন্টিফিকেশন টেস্ট ব্যবহার করা হয়, যেমন সাক্ষী অপরাধের সাথে সম্পর্কিত, আন্ডারলাইন করবেন, কোন সম্পত্তি শনাক্ত করতে সক্ষম হয়, কি বলেন? সম্পত্তি। আর অপরাধের সাথে সম্পর্কিত কোনো ব্যক্তিকে যেমন আসামিকে শনাক্ত করতে কি হয়? সক্ষম হয়। উদাহরণ যদি আমরা পড়ি, যে খুনের মামলায় বেঁচে যাওয়া একমাত্র শিশুর বক্তব্য যে 3জন আক্রমণকারী তার পিতা এবং মাতাকে জখম করেছিল। শনাক্তকরণ পদ্ধতি ব্যবহার করে শিশুটি যে আসামিকে শনাক্ত করেছে তার সত্যতা নির্ধারণ করা যেতে পারে। তা এ একজন বিশ্ববিদ্যালয়ের ছাত্রী, সে এক ব্যক্তি দ্বারা ধর্ষিত হয়, অতঃপর অভিযুক্ত এক ব্যক্তিকে গ্রেফতার করার পর উক্ত ছাত্রী দ্বারা শনাক্ত করা হলে উক্ত ছাত্রী গ্রেফতারকৃত ব্যক্তিকে ধর্ষক হিসেবে চিহ্নিত করে, ধর্ষকের নাম মজনু, এটাও প্রাসঙ্গিক। তো আমরা আজকে পড়া শুরু করার পর যা যা পড়লাম, রেলিভেন্সি অফ ফ্যাক্টস 5 থেকে 55, দুইটা বিষয় সাক্ষ্য দেওয়া যায়, একটা হলো বিচার্য বিষয়, প্রাসঙ্গিক বিষয় 5 ধারা। 6 ধারায় বলছে প্রিন্সিপাল অফ রেস গেস্টি, রেস গেস্টি শব্দটা একবার ওই জায়গা নাই। 6 ধারা শুধুমাত্র প্রিন্সিপাল অফ রেস গেস্টি প্রযোজ্য ফৌজদারি মামলার ক্ষেত্রে। আর 6 ধারার ব্যাখ্যা করছে 7, 8, 9, 14। 7 ধারায় বলছে উপলক্ষ, কারণ, পরিণাম। 8 ধারায় বলছে অভিপ্রায়, প্রস্তুতি, পূর্ববর্তী, পরবর্তী কার্য। আর 9 ধারায় মনে রাখবেন টেস্ট আইডেন্টিফিকেশন প্যারেড। কি কি শনাক্ত করা যায়? বস্তু বা ব্যক্তি, বস্তু বা ব্যক্তি মানে সম্পত্তি বা ব্যক্তি। প্রশ্ন যদি আসে ইনশাল্লাহ পারবেন। আমাদের নামাজের বিরতি, এরপরে আবার শুরু করবো ইনশাল্লাহ। আমরা 10 ধারাটা একটু দেখি। 10 ধারা, অভিন্ন অভিপ্রায়ের লক্ষ্যে ষড়যন্ত্রকারীর দ্বারা কোনো কাজ করা বা বলা। অভিন্ন অভিপ্রায় শব্দটা বললেন, অভিন্ন অভিপ্রায়। যদি বলে অভিপ্রায় বা আপনার প্রস্তুতি, পূর্ববর্তী বা পরবর্তী কার্য, তাহলে হলো 8 ধারা। শুধু অভিপ্রায় আছে 8 ধারা, বুঝতে পারছেন? আর অভিন্ন অভিপ্রায় যেটা,
এটা আছে কত ধারায়? 10 ধারায়। এবং ওখানে শুধু অভিপ্রায়কে যে ইংরেজি ব্যবহার করছে সেটা হলো মোটিভ, আর এখানে things said or done by a conspirator in reference to common design। সো এখানে অভিন্ন অভিপ্রায় লোকের ষড়যন্ত্রকারী দ্বারা কোনো কাজ করা বা বলা। এটা দেখেন, যখন দুই বা ততোধিক ব্যক্তি, গোল দিবেন, যখন দুই বা ততোধিক ব্যক্তি কোনো অপরাধ সংগঠনের জন্য ষড়যন্ত্র করে, মানে দুই বা ততোধিক ব্যক্তি একত্রিত হয়ে ষড়যন্ত্র করছে যে আমরা অমুক অপরাধটা করব, অমুকরে হত্যা করব, বুঝছেন, অমুকরে হত্যা করব, এবং সেই অভিন্ন অভিপ্রায় লক্ষ্যের ষড়যন্ত্রকারীদের দ্বারা কোনো কিছু করা, বলা বা লেখা হলে সেগুলো ষড়যন্ত্র এবং অভিন্ন অভিপ্রায় প্রমাণের জন্য প্রাসঙ্গিক হবে। এবং ওই অপরাধ সংগঠনের জন্য আর কি ওই ষড়যন্ত্রকারীর দ্বারা যদি কোনো কিছু বলা হয়, লেখা হয়, তাহলে সেই ষড়যন্ত্র এবং অভিন্ন অভিপ্রায় প্রমাণের জন্য কি হবে বলেন? প্রাসঙ্গিক হবে। তো আপনার এই জায়গায় যে জিনিসটা মনে রাখা দরকার সেটা হচ্ছে, যদি বলে অভিন্ন অভিপ্রায় কত ধারায় আছে? 10 ধারা। এবং এটারে বলতেছে কমন ডিজাইন। কমন ডিজাইন কয়জন ব্যক্তি? দুই বা ততোধিক। ষড়যন্ত্রের মামলায় সাধারণ অভিপ্রায় প্রমাণ করতে সাক্ষ্যের গ্রহণযোগ্যতা নিয়ে 10 ধারা আলোচনা করা হয়েছে। সাক্ষ্যয়নের 10 ধারা দণ্ডবিধির 120 ক ধারার সাথে একত্রে অধ্যয়ন করতে হবে। সো এটা মোটামুটি মনে রাখেন যে অভিন্ন অভিপ্রায় হলো কত ধারা? 10 ধারা। আর এছাড়া যদিও এই জায়গায় দুই বা ততোধিক ব্যক্তির ষড়যন্ত্রের কথা বলতেছে, বাট অ্যাকচুয়ালি দণ্ডবিধিতে অভিন্ন অভিপ্রায় আছে 34 ধারায়। কত ধারা বলেন? 34। তো আমরা বিগত বছরের প্রশ্নে আসি। সাক্ষ্য আইনের কত ধারায় অভিন্ন অভিপ্রায়ের কথা বলা হয়েছে? কত ধারায়? 10 ধারায়। আর যদি শুধু অভিপ্রায় বলতো? 8 ধারা। মোটিভ, ওইটার ইংরেজি কি? মোটিভ। আমরা ধারা 11-তে আসি। এই যে লিখতেন ধারা 11, অন্যত্র থাকার অজুহাত, প্লি অফ এলিভি যখন প্রাসঙ্গিক। অন্যত্র থাকার অজুহাত যখন প্রাসঙ্গিক, এটা হলো বিষয়টা এরকম যে যার বিরুদ্ধে মামলা করছে যে অমুক তারিখে সে ঢাকার মিরপুরে একজনকে হত্যা করছে, সে বলতেছে যে যেদিন হত্যাকাণ্ডের যে সময়টা দেখানো হয়েছে, যে তারিখে, ওই দিন আমি ছিলাম ভারতে। সে দাবি করতেছে যে আমি ছিলাম অন্যত্র। এই যে যে সে অন্যত্র থাকার অজুহাত যে সে দাবি করতেছে, এটা প্রাসঙ্গিক কত ধারায়? 11 ধারায়। এরকম দাবি করার দাবি সে করতেই পারে, এটা প্রাসঙ্গিক। মানে এর প্রাসঙ্গিক মানে হলো এই কথা বলার অধিকার তার আছে। যদি প্রাসঙ্গিক না হতো তাহলে এই কথা বলার অধিকার তার থাকতো না, বুঝছেন? এখন অধিকারটা তার আছে, কিন্তু সে যে অন্যত্র ছিল এটা তারই প্রমাণ করা লাগবে। এটা হলো 103। অন্যত্র থাকার অজুহাত দুইটা জায়গা, প্লি অফ এলিভি। এ নির্মল, এত সোজা ওইগুলো কাটতেছেন কেন এখন? যা বলি তাই শুনেন। অন্যত্র থাকার অজুহাত প্রাসঙ্গিক 11 ধারা। আর আমার প্রাসঙ্গিক হয়ে গেল বললাম, বাট আদালত বলবে ঠিক আছে তোমার কথা শুনলাম, এটা প্রাসঙ্গিক, তোমার বলার অধিকার আছে, কিন্তু তুমি যে অন্যত্র আছো এটা তুমি কাগজপত্র দিয়ে প্রমাণ করো, যেভাবে হোক তোমারই প্রমাণ করতে হবে। এটা কত? 103। বুঝেন কিনা? দুইটা জিনিস। এক হলো আমি যে অন্যত্র ছিলাম আসামি দাবি করতেছে, এটা প্রাসঙ্গিক 11। আর আমারই প্রমাণ করতে হবে আমি অন্যত্র ছিলাম, এটা কত? 103 ধারা। একটু পড়ি দেখেন। সাক্ষ্য আইনের 11 ধারায় অন্যত্র থাকার অজুহাত বা প্লি অফ এলিবি কে প্রাসঙ্গিক করা হয়েছে। এলিবি অর্থ হলো অন্যত্র। এলিবি অর্থ কি বলেন? যে ঘটনার জন্য কোনো ব্যক্তিকে অভিযুক্ত করা হয়েছে, ঘটনার সময় সে অন্যত্র ছিল বলে দাবি করা হলে অন্যত্র থাকার অজুহাত বা প্লি অফ এলিবি। সাক্ষ্য আইনের 103 ধারা অনুযায়ী অন্যত্র থাকার অজুহাত বা প্লি অফ এলিবি প্রমাণের ভার অভিযুক্ত ব্যক্তির উপর বর্তায়। অভিযুক্ত ব্যক্তি শব্দটা গোল দেন, 103 আন্ডারলাইন করেন।
তাহলে 11 আর 103-এর মধ্যে পার্থক্য কি? মিলন বলেন তো, মিলন। তানভীর পারবেন? চেষ্টা করেন, বলেন। হ্যাঁ, এক্স্যাক্টলি, আমিও উন্নত ছিলাম এই কথা বলা প্রাসঙ্গিক। 11 ধারা। আর এটা আমাকেই প্রমাণ করতে হবে 103 ধারা। বুঝছেন? সংক্ষেপে জেনে রাখা ভালো। দেখেন যে সাক্ষ্য আইনের অধীন টিআইপি বা টেস্ট আইডেন্টিফিকেশন প্যারেড যা বলতে বোঝায় সাক্ষী কর্তৃক অপরাধের সাথে সম্পর্কিত ব্যক্তি বা কোনো বিষয় শনাক্ত করতে সাক্ষীকে কি করা? সক্ষম করে তোলা। আর বাদ বাকি এখানে যা আছে এগুলা ইনশাল্লাহ পারবেন। তো আমরা চলে আসি বিগত বছরের প্রশ্ন। দেখেন, প্লি অফ এলিবি। প্লি মানে হচ্ছে অজুহাত, বুঝছেন? আর এলিবি মানে কি? অন্যত্র। তাহলে অন্যত্র থাকার অজুহাত প্রমাণের দায়িত্ব কার? আসামি। এটা প্রাসঙ্গিক 11 ধারায়। আর আসামিকেই প্রমাণ করতে হবে, এটা কত ধারায়? 103 ধারায়। বুঝছেন? সেলফ প্র্যাকটিসের আমরা 2 নং প্রশ্নটা যদি দেখেন, টিআইপি অর্থ কি? টেস্ট আইডেন্টিফিকেশন প্যারেড। 3 নাম্বার প্রশ্নটা গুরুত্বপূর্ণ। দেখেন, অভিন্ন অভিপ্রায়ের লক্ষ্যে ষড়যন্ত্রকারী দ্বারা কোনো কাজ করা বা বলা। কত ধারায়? অভিন্ন অভিপ্রায় 10 ধারা। উপলক্ষ, কারণ, পরিণাম 7। অভিপ্রায়, প্রস্তুতি, পূর্ববর্তী, পরবর্তী কাজ 8। টেস্ট আইডেন্টিফিকেশন প্যারেড 9। অভিন্ন অভিপ্রায় 10। প্লি অফ এলিবি 11। বুঝছেন? 7 নং প্রশ্নটা গুরুত্বপূর্ণ। দেখেন, 7 নং প্রশ্ন হলো, কোন নির্দিষ্ট দিনে চিটাগাঙে আরিফ কোনো অপরাধ করেছিল কিনা? যে সকল ঘটনা প্রমাণ করে যে উক্ত দিনে আরিফ ঢাকাতে ছিল, উক্ত ঘটনার সমূহ প্রাসঙ্গিক হবে কত ধারায়? মানে সে উন্নত থাকার অজুহাত প্রাসঙ্গিক 11। আর এটা তাকেই প্রমাণ করতে হবে কত? 103। 8 নম্বর প্রশ্নটা দেখেন, এলইবি বা অন্যত্র থাকার অজুহাত প্রমাণের দায়ভার সর্বদা অভিযুক্ত ব্যক্তির উপর বর্তাবে হবে। সাক্ষ্য আইনের কত ধারায় আলোচনা করা হয়েছে? কত ধারা? 103। বুঝছেন? 10 নম্বর প্রশ্নটা দেখেন, 10 ভিভিআই। ক্ষতিপূরণের মামলায় নিম্নলিখিত কোনটি প্রাসঙ্গিক হতে পারে? ক্ষতিপূরণ শব্দটা বললেন। ক্ষতিপূরণের মামলায় নিম্নলিখিত কোনটি প্রাসঙ্গিক হতে পারে? দেখেন, যে সকল বিষয় আদালতকে ক্ষতিপূরণ নির্ধারণে সক্ষম করে। এটা ভিতরে পড়ি নেই, জাস্ট এইটুকু মনে রাখবেন যে ক্ষতিপূরণের মামলায় কোন কোন বিষয় প্রাসঙ্গিক হবে? যে সকল বিষয় ক্ষতিপূরণ নির্ধারণে আদালতকে কি করে? সক্ষম করে। জি। 13 নম্বর 13 ধারাটা একটু লেখেন, ধারা 13 দিয়ে লেখেন। ধারা 13, অধিকার বা প্রথা সম্পর্কে। অধিকার বা প্রথা সম্পর্কে যে সকল ঘটনা প্রাসঙ্গিক। অধিকার বা প্রথা সম্পর্কে যে সকল ঘটনা প্রাসঙ্গিক। কত ধারা? 13 ধারা। জি। 13 ধারার ব্যাখ্যা সামনে গিয়ে বিস্তারিত দিব। সামনে অধিকার প্রথা আরো বেশ কয়েক জায়গায় পাবো, তখন ওই ধারাগুলোর ব্যাখ্যা দেবো যে 13-তে কি, 32-এর 4-এ কি, 32-এর 7-এ কি, 48-এ কি, এগুলো আর কি। বাট আপাতত মনে রাখবেন, অধিকার বা প্রথা সম্পর্কে যে সকল ঘটনা প্রাসঙ্গিক কত ধারা? 13। আর ক্ষতিপূরণ আসলে কত? 12। আচ্ছা, এখন আমরা চলে আসি স্বীকৃতি এবং দোষ স্বীকার। অ্যাডমিশন এন্ড কনফেশন। অ্যাডমিশন এন্ড কনফেশন ধারা কত বলেন? 17 থেকে 31। তো আমরা এখানে সরাসরি চলে আসি যে স্বীকৃতি। ধারা 17-তে এই জায়গায় লেখা আছে, দেখেন স্বীকারোক্তি লেখা আছে। যাদের যাদের স্বীকারোক্তি লেখা আছে কেটে দিয়ে স্বীকৃতি লেখেন। স্বীকৃতি, অ্যাডমিশন। পাইছেন? হ্যাঁ, স্বীকারোক্তি কেটে স্বীকৃতি লিখবেন আর কি।
লিখছেন? আচ্ছা, এখন শুনেন, আর লেখার দরকার নাই, আমার কথা শুনেন। স্বীকৃতি কাকে বলে? লিলি বলেন তো, যে একটা মামলায় কয়টা বিষয় সাক্ষ্য দেওয়া যায়? 5 ধারায় পড়ছি আমরা, একটা মামলায় কয়টা বিষয় সাক্ষ্য দেওয়া যায় বলেন? একটু মনে করায় দেয়, বিচার্য বিষয় একটা, আর একটা কি? একটা হলো বিচার্য বিষয়, আর একটা কি? প্রাসঙ্গিক বিষয়। একটা মামলায় 2টা বিষয় সাক্ষ্য দেওয়া যায়, একটা হলো বিচার্য বিষয় আর একটা প্রাসঙ্গিক বিষয়। বুঝছেন? তা এখন বিচার্য বিষয় বা প্রাসঙ্গিক বিষয় সম্পর্কে কোনো বিবৃতির এই বলে স্বীকৃতি। এই বিবৃতিটা মৌখিক হইতে পারে, তাহলিলিক হইতে পারে, ইভেন ডিজিটাল রেকর্ড আকারেও হতে পারে। মৌখিক তো আমি আদালতে গিয়ে সরাসরি মুখ দিয়ে বললাম মৌখিক, তাহলিলিক দলিল দিলাম, আর ডিজিটাল রেকর্ড মানে অডিও ভিডিও এইগুলা। বুঝছেন? এই যে দেখেন, 17 ধারায় স্বীকৃতির সংজ্ঞা দেওয়া হয়েছে। 17 ধারায় বিধান করা হয়েছে স্বীকৃতি হলো গোল দিবেন মৌখিক, গোল দিবেন তাহলিলিক, বা ডিজিটাল রেকর্ড গোল দিবেন। ডিজিটাল রেকর্ডে ধারণকৃত কোনো বিবৃতি, যা আন্ডারলাইন করবেন, বিচার্য বা প্রাসঙ্গিক ঘটনা সম্পর্কে কোনো অনুমান ইঙ্গিত করে, এবং যা অতঃপর বর্ণিত ব্যক্তিদের যে কোনো একজন কর্তৃক এবং উল্লেখিত পরিস্থিতির অধীন প্রদত্ত হয়। তো আপনার মনে রাখার যে সহজ তরিকা, সেটা হলো বলবেন যে বিচার্য বিষয় বা প্রাসঙ্গিক বিষয় সম্পর্কে কি কি ধরনের বিবৃতি দিলে মৌখিক, তালিলিক আর ডিজিটাল রেকর্ড, কোন বিবৃতি দিলেই সেটাকে কি বলে? স্বীকৃতি। বুঝতে পারছেন? আগে স্বীকৃতি ছিল 2 প্রকার, একটা হলো মৌখিক আর তালিলিক। ডিজিটাল রেকর্ড আগে ছিল না। ডিজিটাল রেকর্ডকেও স্বীকৃতি হিসেবে স্বীকৃতি দেওয়া হয়েছে 2022 সালে। তাহলে এখন যদি বলা হয় স্বীকৃতি কত প্রকার? 3 প্রকার। তো আমরা চলে আসি স্বীকৃতির আবশ্যিক উপাদান। দেখেন, আহ, এটা অবশ্যই একটি বিবৃতি হতে হবে, স্টেটমেন্ট। এমন বিবৃতি মৌখিক, তালিলিক বা ডিজিটাল রেকর্ড ধারণকৃত হতে পারে। এমন বিবৃতি বিচার্য বিষয়, প্রাসঙ্গিক বিষয় সম্পর্কে কোনো অনুমান ইঙ্গিত করে নাকি? আর এমন বিবৃতি যে কোনো ব্যক্তি কর্তৃক 18 থেকে 30 দ্বারা উল্লেখিত পরিস্থিতিতে প্রদত্ত হতে হবে। তো আমরা একটু চলে আসি, দেখেন, দ্য এভিডেন্স অ্যামেন্ডমেন্ট অ্যাক্ট 2022 দ্বারা স্বীকৃতির সংজ্ঞায় ডিজিটাল রেকর্ডে ধারণকৃত বিবৃতি অন্তর্ভুক্ত করা হয়েছে। সুতরাং সংশোধন অনুসারে 17 ধারায় স্বীকৃতি বা অ্যাডমিশন কত প্রকার? 3 প্রকার। একটা হলো মৌখিক স্বীকৃতি, দালিলিক স্বীকৃতি, আর একটা হলো ডিজিটাল রেকর্ড। যার বইতে নাই তার চিন্তার কোনো কারণ নাই, সে জাস্ট একটা লিখে রাখেন। ওই জায়গা আগের বইতে লেখা আছে মৌখিক আর দালিলিক, ওই জায়গায় এখন লিখে নেবেন কত? ডিজিটাল রেকর্ড। শেষ। এখন আমরা চলে আসি যে যাদের বক্তব্য স্বীকৃতি বলে গণ্য হবে, যদিও বলছে স্বীকারোক্তি, অ্যাকচুয়ালি কি বলে গণ্য হবে? স্বীকৃতি। তো তার আগে স্বীকারোক্তি আসলে কাকে বলে এটা আমি একটু ব্যাখ্যা দিয়ে দিই। স্বীকৃতি বুঝেন নাই কেউ আছেন? বিচার্য বিষয় বা প্রাসঙ্গিক বিষয় সম্পর্কে কোন বিবৃতিরে কি বলে? স্বীকৃতি। সংজ্ঞা দিছে কত ধারায়? 17 ধারায়। স্বীকৃতি কত প্রকার? 3 প্রকার, মৌখিক, দালিলিক, ডিজিটাল রেকর্ড। এখন যদি কোনো আসামি, সে যদি আদালতে দাঁড়াই বলতেছে বা পুলিশের কাছে বলতেছে, ধরেন যে আমি অমুকরে ম্যাজিস্ট্রেটের কাছে বলতেছে আর কি, পুলিশের কাছে তো বলে না, ম্যাজিস্ট্রেটের কাছে এসে বলতেছে যে আমি অমুকরে হত্যা করছি, আমি অমুকরে হত্যা করছি, তাহলে প্রথমত এটা একটা স্বীকৃতি। কেন? এটাও তো ওই মামলার সাথে রিলেটেড, বিচার্য বিষয়ের সাথে রিলেটেড না? রিলেটেড। কিন্তু পরবর্তীতে এই স্বীকৃতিটা হয়ে যাবে স্বীকারোক্তি। স্বীকারোক্তি হলো যে যদি কোনো ব্যক্তি তার নিজের দোষ নিজে স্বীকার করে, তখন সেটারে বলে স্বীকারোক্তি বা দোষ স্বীকার বা কনফেশন বা অপরাধ স্বীকার। কিন্তু স্বীকারোক্তি হওয়ার আগে, দোষ স্বীকার হওয়ার আগে এটা একটা কি? স্বীকৃতি। তাহলে অ্যাডমিশন। জি, তাহলে যদি কোনো ব্যক্তি নিজের দোষ নিজে স্বীকার করে, তার কাছেই করুক না কেন, পুলিশ, ম্যাজিস্ট্রেট, যার কাছেই করুক না কেন, তো এটা প্রথমত স্বীকৃতি, পরবর্তীতে কি? স্বীকারোক্তি। তাহলে আমরা বলতে পারি যে সকল স্বীকারোক্তি স্বীকৃতি, কিন্তু সকল স্বীকৃতি স্বীকারোক্তি। তাহলে আখিনুর, আখিনুর বলেন তো, যে গোপালগঞ্জ আদালতের মধ্যে ওই আদালত থেকে বেরিয়ে এক পক্ষ আর এক পক্ষের সাথে হাতাহাতি করছে, মানে একজন আর একজনের ঘুষি দিয়ে মাথা ফাটাই ফেলছে, মক্কেল রাই, বাদী আর আসামিদের মধ্যে। আপনি এটার প্রত্যক্ষদর্শী, আপনি দেখছেন। আর আপনি যদি ম্যাজিস্ট্রেটের কাছে বলেন যে অনার আমি দেখছি,
অমুক 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 রে ঘুষি দিছে, আখিনুর বলেন এটা কি স্বীকৃতি নাকি স্বীকারোক্তি? স্বীকারোক্তি। এই কেন স্বীকারোক্তি বলেন? ওই যে আমি দেখছি, দেখে বলছেন। আপনি দেখছেন, দেখে বলছেন, এই কোনো স্বীকারোক্তি? লুৎফর সাহেব আপনি স্বীকৃতি নেন। কেন স্বীকৃতি হবে ব্যাখ্যা দেন। যেহেতু স্যার আমি এটা বলতেছি যে আমি এটা দেখছি, হ্যাঁ, এটা স্বীকৃতি। আর যদি সে বলতো যে না, ওই অন্য কেউ যদি বলতো যে মানে সে সমর্থন করতো, তাহলে সেটি এটা স্বীকারোক্তি। এই ঘটনাটা স্বীকারোক্তি কখনো, তো এটা বলেন আপনি, এই ঘটনাটা কনভার্ট করেন স্বীকারোক্তিতে কেমনে? আর যদি এটা মানে বিরোধী পক্ষ যারা, তারা যদি স্বীকার করে নেয়, সেটি স্বীকারোক্তি। যে ঘুষি দিছে সে যদি বলে আমি ঘুষি দিছি, তাহলে হয়ে যাবে কি স্বীকারোক্তি? স্বীকারোক্তি। আমি তো দেখছি যে অমুক অমুকরে ঘুষি দিছে, আমি তো আর করি নাই, আমি তো আমার দোষ স্বীকার করি নাই, তো এটা স্বীকৃতি। স্বীকৃতি। আর যখন কেউ নিজের দোষ স্বীকার করবে সেটারে কি বলে? স্বীকারোক্তি। স্বীকারোক্তি। বুঝছেন? জি। স্বীকারোক্তি, স্বীকারোক্তি হওয়ার আগে কি? স্বীকৃতি। স্বীকৃতি। তারপরে হচ্ছে স্বীকারোক্তি। স্বীকারোক্তি। কি মিলন সাহেব বুঝছেন? জি স্যার। এখন দেখেন, যাদের বক্তব্য এই জায়গায় বলছে স্বীকারোক্তি বলে গণ্য হবে, এটা কেটে দিয়ে লেখেন স্বীকৃতি বলে গণ্য হবে। যাদের বক্তব্য স্বীকৃতি বলে গণ্য হবে, পাশে লেখেন 18 ধারা। 18 ধারা লিখছেন? আচ্ছা, মামলার পক্ষ বা তাদের প্রতিনিধির স্বীকারোক্তি আছে, অ্যাকচুয়ালি হবে কি? স্বীকৃতি। মামলার পক্ষ বা তাদের প্রতিনিধির স্বীকৃতি। মামলার পক্ষ কারা? একটা মামলার বাদী বা বিবাদী, তাদের প্রতিনিধি কারা? তাদের প্রতিনিধি ধরেন বাদী বিবাদী যদি মারা যায়, তাহলে তার বৈধ প্রতিনিধি পক্ষভুক্ত হয়। বা বাদী একজন পাওয়ার অফ অ্যাটর্নি করে দিছে যে তুমি আমার পক্ষে মামলা চালাবা, বা বাদীর পক্ষে তার উকিল, সেও তো বাদীর প্রতিনিধি। তাহলে বাদীর মামলার পক্ষ বা তাদের প্রতিনিধি স্বীকৃতি দিতে পারে। 2 নাম্বার দেখেন, মামলার বিষয়বস্তুতে যার আন্ডারলাইন করে মালিকানাগত বা আর্থিক স্বার্থ আছে, তার বিবৃতি স্বীকারোক্তি বলে গণ্য হবে যদি সে অনুরূপ স্বার্থ সংশ্লিষ্ট ব্যক্তি হিসেবে বিবৃতি দেয়। হ্যাঁ, স্বীকৃতি বলে গণ্য হবে, জি অ্যাকচুয়ালি স্বীকৃতি বলে গণ্য হবে। তাহলে মামলার বিষয়বস্তুতে যার কি স্বার্থ আছে? আর্থিক বা মালিকানা স্বার্থ আছে। কোনো মামলার বিষয়বস্তুতে যদি কোনো ব্যক্তির আর্থিক স্বার্থ থাকে বা মালিকানা স্বার্থ থাকে, এরূপ কোনো ব্যক্তি যদি কোনো কথা বলে, তাহলে সেটাও কি হবে? স্বীকৃতি হবে। স্বীকৃতি হবে, জি। তৃতীয় পক্ষ হতেই পারে, কিন্তু ওই মামলার বিষয়বস্তু মালিক সে বা তার আর্থিক স্বার্থ আছে। ওই যে আমি যদি এইভাবে বলি যে একজনের জমি আর একজন বিক্রি করতেছে, মনে আছে না? ওই যে আমরা সুনির্দিষ্ট প্রতিজ্ঞা আইনে চুক্তি রোধে যাই, হিন্দু যৌথ পরিবারের যে ম্যানেজার সে জমি বিক্রি করে দিচ্ছে, আর একজন কিনতে চাইছে, কিন্তু অন্যান্য পরিবারেরও তো ওই সম্পত্তির মালিকানা আছে বা তাদের স্বার্থ আছে, তাহলে তারাও যদি কোনো বিবৃতি দেয়, সেটাও কি? স্বীকৃতি। বুঝছেন? তাহলে মামলার পক্ষ এক বা প্রতিনিধি এক, আর 2 নাম্বারে কি পেলাম? মামলার বিষয়বস্তুতে যার মালিকানাগত বা আর্থিক স্বার্থ আছে। 3 নাম্বার, যে সকল ব্যক্তির নিকট থেকে মামলার পক্ষসমূহ মামলার বিষয়বস্তুতে তাদের স্বার্থ লাভ করে, সেই সকল ব্যক্তির বিবৃতি স্বীকৃতি বলে গণ্য হবে। যদিও স্বীকারোক্তি লিখছে, অ্যাকচুয়ালি হবে কি? স্বীকৃতি। মানে মামলার পক্ষসমূহ মামলার বিষয়বস্তুতে স্বার্থ লাভ করছে যাদের কাছ থেকে। প্রশ্ন উঠছে যে এই জমির মালিক ইসমাইল কিনা। ইসমাইল একটা বাড়িতে থাকে, দখলে আছে, ইসমাইল দখলে থাকে, ওই ফেরদৌস এসে বলতেছে যে এই জমির মালিক ইসমাইল না। তাহলে এখন ইসমাইল ঘোষণামূলক মামলা করে, মনে আছে যে যদি কারো সম্পত্তির অধিকার বা সত্ত্বের অধিকার যদি অস্বীকার করে, তাহলে কি মামলা করবে সে? ঘোষণামূলক মামলা 42। এ জায়গায় 8 লাগবে না, কারণ ইসমাইল তো দখলে আছে। তো ইসমাইল ঘোষণামূলক মামলা করছে যে ওনার আমি এই জমির মালিক। এই যে বিভিন্ন পর্চা দেখতে পর্চি হয়, এবং ইসমাইল এ জায়গায় দেখাইতে পারে এই যে যে আমি এই জমির মালিক, আমি পিপাসের কাছ থেকে কিনছি, দরকার হলে আপনি পিপাসের কাছে শুনে। এই জমির বিষয়বস্তুতে মানে এই মামলার বিষয়বস্তু স্বার্থ লাভ করছি কার কাছ থেকে? পিপাসের কাছ থেকে। তাহলে পিপাসের বিবৃতি এই জায়গা কি বলে গণ্য হবে? স্বীকৃতি বলে গণ্য হবে। তাহলে মামলার পক্ষ
মামলার বিষয়বস্তুতে যারা আর্থিক মালিকানা স্বার্থ আছে, আর মামলার বিষয়বস্তুতে যাদের মানে পক্ষসমূহ মামলার বিষয়বস্তু আপনার যার নিকট থেকে স্বার্থ লাভ করে আর কি। 4 নাম্বার দেখেন, কোন প্রতিনিধিত্বমূলক মামলার বাদী বা বিবাদী যে বিবৃতি দান করে তা প্রতিনিধি হিসেবে প্রদত্ত হলে স্বীকৃতি বলে গণ্য হবে। তাহলে কোন মামলার বাদী বা বিবাদী? প্রতিনিধিত্বমূলক মামলার বাদী বা বিবাদী। ফেরদৌস সাহেব, প্রতিনিধিত্বমূলক মামলা আমরা কোথায় পড়ছি বলেন, কোন জায়গা পড়ছি কিনা? ফেরদৌস সাহেব বলেন কোথায় পড়ছি, কত আদেশের কত বিধি বা ধারা? দিন মোহাম্মদ সাহেব, একাদেশের 8 বিধি। একাদেশের 8 বিধি হলো দেওয়ানি কার্যবিধিতে করছিলাম, একাদেশের 8 বিধি। তাহলে প্রতিনিধিত্বমূলক মামলার বাদী বা বিবাদী যে বিবৃতি দান করে সেটাও স্বীকৃতি বলে গণ্য হবে। তাহলে আমরা জানলাম স্বীকৃতির সংজ্ঞা 17। কারা কারা স্বীকৃতি প্রদান করতে পারে? কয় শ্রেণীর ব্যক্তি? 4 শ্রেণী। এই জায়গা 4 শ্রেণী না? কত ধারা? 18 ধারা। এবার যে কাগজটা দিছি এই কাগজটা হাতে নেন। কাগজ পাইছেন? আচ্ছা, আমরা এটা খুবই গুরুত্বপূর্ণ, একটু মনোযোগ দেন। ধারা 19টা পড়বো। 19 ধারা, মকদ্দমার পক্ষ নয় এমন তৃতীয় কোনো ব্যক্তির বিবৃতি কোন পরিস্থিতিতে স্বীকৃতি হতে পারে সেটা 19 ধারায় আলোচনা করা হয়েছে। একটা মামলায় 2টা পক্ষ থাকে, একটা হলো বাদী আর একটা হলো বিবাদী। কখনো কখনো যিনি মামলার পক্ষ না তিনি বাদীও না, তিনি বিবাদীও না। আবার ওই যে উপরে যাদের কথা পড়ছি যে 4 জন, ধরেন ওই 4 জনের কেউ সে না, তাহলে তার বিবৃতি কিভাবে স্বীকৃতি হতে পারে? যেমন দেখেন, যে ক্ষেত্রে মকদ্দমার কোনো পক্ষের দায় মকদ্দমার অন্য কোনো তৃতীয় ব্যক্তির উপর নির্ভর করে, সেক্ষেত্রে এমন তৃতীয় ব্যক্তির স্বীকৃতি মকদ্দমার যে পক্ষের দায় নিয়ে প্রশ্ন তার বিরুদ্ধে গ্রহণীয় হবে। আমরা কিছুই বুঝি নাই, উদাহরণটা পড়লে বুঝবো। দেখেন উদাহরণ, বাড়ির মালিক বাবু তার বাড়ির ভাড়াটিয়াদের থেকে ভাড়া আদায়ের জন্য আলামিনকে দায়িত্ব দেয়। আলামিন ধরেন বাবুর কেয়ারটেকার, বাড়ির মালিকের নাম হচ্ছে বাবু। বাবু বলছে যে আলামিন তুমি গিয়ে সকলের ভাড়া, সকল ফ্ল্যাটের ভাড়া আদায় করে নিয়ে আসো। আলামিন ভাড়াটিয়া নিপুণের নিকট থেকে ভাড়া আদায় করেনি মর্মে বাবু অভিযোগ করে। আহ আলামিন ভাড়াটিয়া নিপুণের নিকট থেকে ভাড়া আদায় করেনি মর্মে বাবু অভিযোগ করে। অর্থাৎ বাবু বলতেছে যে আলামিন তুমি সবার কাছ থেকে ভাড়া আদায় করছো, কিন্তু নিপুণের কাছ থেকে ভাড়া আদায় করো নাই। আলামিন দাবি করে যে নিপুণের নিকট কোনো ভাড়া বকেয়া নেই। আলামিন বলতেছে যে নিপুণের নিকট তো কোনো ভাড়া বকেয়া নাই, আপনি তো আগেই নিপুণের ভাড়া নিয়ে নিছেন, আমারে পাঠানোর আগে থেকেই আপনি তার ভাড়া নিয়ে নিছেন। এই ক্ষেত্রে ভাড়া আদায়ের জন্য বাবু যদি নিপুণের বিরুদ্ধে মামলা দায়ের করে, বাবু মামলা করছে নিপুণের বিরুদ্ধে যে আপনি ভাড়া দেন, ভাড়া দায়ের, তবে তৃতীয় ব্যক্তি হিসেবে আলামিনের বিবৃতি স্বীকৃতি হিসেবে বাবুর বিরুদ্ধে প্রাসঙ্গিক হবে। নিপুণ নিপুণ তখন বলবে যে এর অনার আমি যে ভাড়া দিছি তার প্রমাণ হচ্ছে আলামিন, কারণ সে আমার কাছে ভাড়া চাইতে আসছিল, তখন বলে দিছি যে ভাড়া অমুকের কাছে দিছি। তাহলে এই জায়গায় আলামিন কিন্তু মামলার বাদী হচ্ছে বাবু, বিবাদী হচ্ছে নিপুণ, কিন্তু তৃতীয় ব্যক্তিকে আলামিন, তার বিবৃতি স্বীকৃতি হিসেবে এক্ষেত্রে প্রাসঙ্গিক হচ্ছে। বুঝতে পারছেন? কারণ এই জায়গা বাদীর দায় এটা নির্ভর করছিল কার উপরে? এই তৃতীয় ব্যক্তি আলামিনের উপরে। এই কারণে আলামিনের স্বীকৃতি এক্ষেত্রে প্রাসঙ্গিক। কত ধারায়? 19 ধারায়। মানে এটা হলো, এটা অনেকেই বোধহয় বুঝছেন। মানে আপনি আপনার একটা দায়িত্ব আপনার একটা কর্মচারীর উপর দিয়েছেন, পরবর্তীতে কর্মচারীর উপর যে দায়িত্বটা দিয়েছিলেন এই বিষয়ে আপনি আপনার মামলা করছেন আবার,
এন্ড কর্মচারী যদি বলে যে ওনার এই ভাড়া আমি আগেই উঠাইছি বা ভাড়া উনি আগেই পাইছে, তাহলে কর্মচারীর বিবৃতি এই ক্ষেত্রে প্রাসঙ্গিক। কত ধারায়? 19 ধারায়। 19 ধারায়, ঠিক আছে। তাহলে মামলার পক্ষ না এরকম কোন তৃতীয় ব্যক্তির স্বীকৃতি প্রাসঙ্গিক। কত ধারায় প্রাসঙ্গিক? 19 ধারা। ধারা 20-এ চলে আসেন। 20 ধারা অনুসারে মকদ্দমার কোনো পক্ষ কোনো তথ্য বা মতামতের জন্য, আন্ডারলাইন করেন, কোনো তথ্য বা মতামতের জন্য কোনো বিষয় তৃতীয় ব্যক্তির নিকট উল্লেখ করে, তখন উক্ত তৃতীয় ব্যক্তির তথ্য বা মতামত দ্বারা মকদ্দমার পক্ষ বাধিত হবে। এটা 19-এরই একটা আপডেটেড ফর্ম। মানে বলছে যে মামলার পক্ষরা যখন কোনো তথ্য বা মতামতের জন্য থার্ড পার্টির উপর নির্ভর করে, তখন ওই থার্ড পার্টির মতামত স্বীকৃতি হিসেবে গণ্য হবে। যেমন দেখেন, প্রশ্ন হলো কাবির কর্তৃক খাইরুলের নিকট বিক্রিত একটি ঘোড়া সুস্থ কিনা। কাবির কর্তৃক, কাবির হলো মালিক, আর মানে কাবির হলো বিক্রেতা, আর কিনছে কে? ক্রেতাকে, খাইরুল। কাবির কর্তৃক খাইরুলের নিকট বিক্রিত একটা ঘোড়া বিক্রি করছে, এটা কি সুস্থ কিনা। কাবির খাইরুলকে বলে যে, মানে কেনার আগে বলতেছে যে তুমি গনির নিকট যাও এবং জিজ্ঞাসা করো, সে ঘোড়া সম্পর্কে সবকিছু জানে। তখন খাইরুল ঘোড়া কিনতে আসছে, এখন কাবির বলতেছে যে তুমি গনির কাছে যাও, এই ঘোড়ার ব্যাপারে সে জানে, ও আমার কর্মচারী, ওর কাছে যায় শোনো। ঘোড়া সম্পর্কে গনির বিবৃতি স্বীকৃতি হিসেবে প্রাসঙ্গিক হবে। গনি যদি বলে ঘোড়াটি পাগল, এখন খাইরুল বললো যে পাগল ঘোড়া তো আমি কিনবো না, সে আইসা কাবির কাছে বলতেছে যে আপনার ঘোড়া তো পাগল, আপনার কর্মচারী বলছে। সে বলতেছে যে ও কি জানে, ঘোড়া তো পাগল না। তাহলে এই ক্ষেত্রে এই যে যে গণি, তার বিবৃতি প্রাসঙ্গিক কত ধারায়? 20 ধারায়। এই দেখেন, গণি যদি বলে ঘোড়াটি অসুস্থ এবং পরবর্তীতে কাবির যদি বলে ঘোড়াটি সুস্থ, তবে গণি কর্তৃক প্রদত্ত বিবৃতি কাবিরের বিরুদ্ধে ব্যবহার করা যাবে। আদালত কি ভাববে না না ভাববে সেটা হলো পরের বিষয়, বাট গণি যে বিবৃতিটা দিল এটা কাবিরের বিরুদ্ধে ব্যবহার করা যাবে, কারণ কাবির তথ্যের জন্য নির্ভর করছিল কার উপরে? গণির উপরে। বুঝেন নাই বোধহয়। 19 আর 20 একই। একটা হলো ওই যে তথ্যের উপর, তথ্যের জন্য, আর একটা হলো আপনি দায়িত্ব দিছিলেন, দুইটা একসাথে মনে রাখবেন। 19 আর 20 মূল থিম এক, যে তৃতীয় ব্যক্তি স্বীকৃতি কখন প্রাসঙ্গিক। তৃতীয় ব্যক্তি স্বীকৃতি কখন প্রাসঙ্গিক। 19 হলো দায় ছিল, আপনার দায় আর একজনের উপর, ওই যে ভাড়া আদায় করতে বলছেন। আর 20 হলো তথ্য, ওই যে ঘোড়া ঠিক কি বেঠিক এটা জিজ্ঞাসা করছে। বাট মূল থিম কিন্তু এক, যে তৃতীয় ব্যক্তি স্বীকৃতি কখন প্রাসঙ্গিক। 19 আর 20 একই। যে বুঝবেন না, মনোযোগ হারাই ফেলছেন, তার মনে হবে ঘোড়ার কথা শুনে ঘোড়ার ডিম, ঠিক আছে। কারণ তখন মনে হবে যে 19-20-এ কি বলে, ঘোড়া কিনা বেচা। আচ্ছা, তাহলে 19-20 বুঝছেন। 19-20-এর মূল থিম হলো যখন তৃতীয় ব্যক্তি, যিনি মামলার পক্ষ না, বাদীও না বিবাদীও না, তার বিবৃতি কখন স্বীকৃতি হিসেবে প্রাসঙ্গিক, এটা বলছে 19 আর 20। 19-এ বলতে দায়, ওই যে ভাড়া আদায় করা, আর 20-এ বললে তথ্যের উপর নির্ভর করে, ওই যে ঘোড়া পাগল নাকি সুস্থ সেটা। আমরা চলে আসি 21 ধারা। স্বীকৃতি স্বীকৃতিকারীর বিপক্ষে প্রমাণ করা যায় কিন্তু পক্ষে প্রমাণ করা যায় না। আন্ডারলাইন করেন, স্বীকৃতি স্বীকৃতিকারীর বিপক্ষে প্রমাণ করা যায় কিন্তু পক্ষে প্রমাণ করা যায় না। এই কথাটার অর্থ কি? মাথা গরম হয়েছে কারো? আচ্ছা, আমার কথা শুনেন, শোনেন, সবই সহজ। এটা তো আপনাদের প্রতিটা ওয়ার্ড তো ভেঙে ভেঙে উদাহরণ দিয়ে পড়াচ্ছি, না বুঝলে যায় ভিডিওটা আর একবার দেখবেন। আর আলোচনা করি অনেক, বাট দিন শেষে তো বলে দিই যে কি ধরনের প্রশ্ন আসতে পারে। তাহলে স্বীকৃতি স্বীকৃতিকারীর বিপক্ষে প্রমাণ করা যাবে কিন্তু পক্ষে প্রমাণ করা যাবে না, এই কথাটার অর্থ কি? খুব সোজা, জটিল মনে হলো, সোজা শুনেন। ধরেন শাকিল 50,000 টাকা পাবে আখিনুরের কাছে, তাহলে আখিনুর যদি বলে যে আমি তোমার টাকা দিব না, তাহলে শাকিল এখন মামলা করবে নাকি? তো শাকিল
মামলা করছে 50,000 টাকা আদায়ের জন্য, তাহলে এই জায়গার টাকা পাবে হচ্ছে শাকিল, আর মামলা করছে কার বিরুদ্ধে? শাকিনুরের বিরুদ্ধে। এখন শাকিল এই মামলা করার আগে যদি কারো কাছে বলে থাকে, যে ধরেন নির্মলের কাছে বলছে যে আখিনুরের কাছে আমি 50,000 টাকা পাবো, আজ দেই কাল দেই দেবো দেবো করে আর দিচ্ছে না, তাহলে এই যে যে আপনি যে স্বীকৃতিটা দিছিলেন, এটা কি মামলা আপনার পক্ষে যায় না বিপক্ষে যায়? পক্ষে যায়। বিপক্ষে কেমনে যায় নির্মল শোনা? পক্ষে যায়। বাদী তো মামলা করছে, বাদী মামলা করার আগে আর একজনের কাছে বলতেছে যে আমি ওর কাছে আসলে 50,000 টাকা পাই, দিচ্ছে না, তাহলে আপনি মামলা করে দিছেন, তাহলে আগে যে স্বীকৃতিটা দিছেন এটা কি আপনার পক্ষে যায় না? এই নির্মল যদি এই মামলা এসে বলে যে সাক্ষী দেয় যে উনি আসলেই বলছে যে অমুকের কাছে আসলেই 50,000 টাকা পাই, এটা এই স্বীকৃতি ব্যবহার করা যাবে না, কারণ এটা ওনার পক্ষে যায়, বুঝছেন? কিন্তু শাকিল যদি বলতো যে নির্মল আমার আখিরুর আমার কাছে কোনো টাকা পায় না, আমি শুধু শুধু তারে একটা হয়রানি করার জন্য 50,000 টাকার একটা মামলা দিব, মামলা দিব, এবং ঠিকই শাকিল এসে আখিনুরের বিরুদ্ধে 50,000 টাকা আদায়ের মামলা দিছে, তাহলে এই আগে যে স্বীকৃতিটা দিছে এটা কি শাকিলের কি বিপক্ষে যায় না? তাহলে এই স্বীকৃতিটা এই মামলায় ব্যবহার করা যাবে। এই যে দেখেন, স্বীকৃতি স্বীকৃতিকারের বিপক্ষে প্রমাণ করা যায় কিন্তু পক্ষে প্রমাণ করা যায় না। যে কথাটা আমার পক্ষে যায় সেটা ব্যবহার করা যাবে না, যে কথাটা আমার বিপক্ষে যায় সেটা ব্যবহার করা যাবে। এই হলো আমার 21 ধারা, বুঝেন নাই? আপনি একটা জাল দলিল বাতিলের মামলা করছেন, এখন যদি এরকম শুধু যে আমি তো এক দৃষ্টিকোণ থেকে ব্যাখ্যা করলাম শাকিলের, কিন্তু আখিনুর যদি বলতো, আখিনুর আখিনুর তো এই মামলা বিবাদী না, আখিনুর এই মামলা করার আগে একজনের কাছে স্বীকার করছে যে শাকিল আমার কাছে 50,000 টাকা পাই রে ভাই, দিতে পারতেছি না, শাকিল মামলা করে দিছে, তাহলে আখিনুর যে স্বীকৃতিটা দিছিল এটা আখিনুর কি বিপক্ষে যায় না? তাহলে এই এই স্বীকৃতিটা এই মামলায় ব্যবহার করা যাবে। বুঝতে পারছেন? আচ্ছা, যদি না বুঝেন হতাশার কোনো কারণ নাই, এই যে এখন পড়লে আরো ভালো বুঝবেন, দেখেন 21 ধারার বিধান অনুসারে 18 থেকে 20 ধারায় বর্ণিত স্বীকৃতিগুলো প্রাসঙ্গিক, এবং এই সমস্ত স্বীকৃতি যে সমস্ত ব্যক্তি দিবেন তাদের বিরুদ্ধে অথবা তাদের স্বার্থ সংশ্লিষ্ট প্রতিনিধির বিরুদ্ধে প্রয়োগ করা যেতে পারে, কিন্তু নিম্নলিখিত অবস্থাগুলো ব্যতীত তাদের পক্ষে অর্থাৎ তাদের মামলার সমর্থনে এইগুলো ব্যবহার করা যাবে না। যেমন দেখেন, যেমন রহিম এবং করিমের মধ্যে একটি দলিল জাল কিনা এ বিষয়ে মামলা রয়েছে, মামলার বাদী বিবাদী কারা? রহিম আর করিম, এবং একটি দলিল জাল কিনা এই বিষয়ে মামলা আছে, এইটুক তো বুঝতেন। রহিমের বক্তব্য দলিলটি খাঁটি, মানে এই মামলায় রহিম বলতেছে যে এই দলিলটা হলো খাঁটি, পক্ষান্তরে করিম দাবি করতেছে দলিলটি হলো জাল, এইটুক বুঝতেন? তাহলে যে মামলাটা চলমান আছে এই মামলায় তাহলে আমরা বলতে পারি যে রহিম বলতেছে হলো দলিলটা খাঁটি, আর করিম দাবি করতেছে দলিলটা জাল। এই বিষয়ে রহিম দলিলটি খাঁটি এই কথা বলে পূর্বে কোনো বিবৃতি দিলে উক্ত বিবৃতি রহিমের পক্ষে এই মামলায় ব্যবহার করা যাবে। রহিম তো এই মামলায় দলিল খাঁটি বলতেছেই, যদি আগে কারো কাছে বলে থাকে যে আমার এই দলিল খাঁটি, তাহলে এটা রহিমের পক্ষে ব্যবহার করা যাবে না। কিন্তু দলিলটি খাঁটি এই মর্মে করিমের কোনো বিবৃতি এই মামলায় রহিম করিমের বিরুদ্ধে দলিলটি যে খাঁটি এই বিষয়ে করিমের স্বীকৃতি হিসেবে ব্যবহার করতে পারবে। একটু জটিল হয়ে গেছে নাকি? এটার অর্থ হলো যে করিম তো দাবি করছিল কি জাল, তাহলে করিম যদি আগে কোনো মামলায় বলে যে এই দলিল জাল না এই দলিল হলো খাঁটি, তাহলে এটা আবার করিমের বিরুদ্ধে ব্যবহার করা যাবে, কারণ মূল মামলায় সে দাবি করছে একরকম আর এর আগে বলছে কি আরেক রকম, আর আরেক রকমটা তার বিরুদ্ধে যায়। অনুরূপ ভাবে দলিলটি জাল এর মর্মে রহিমের কোনো বিবৃতি থাকলে করিমও রহিমের বিরুদ্ধে তা ব্যবহার করতে পারবে। সহজ কথা, আমি মামলায় বলছি এক কথা কিন্তু আগে বলছিলাম আর এক কথা, তাহলে আর এক কথা আমার বিরুদ্ধে ব্যবহার করা যাবে, কিন্তু আমি মামলায় যা বলছি আগেও তাই বলছি, ওইটা আমার পক্ষে ব্যবহার করা যাবে। বুঝছেন?
এটা কত দ্বারা? 21 দ্বারা। 21। তাহলে আমাদের দেখেন, আমি অনেক কথা এই জায়গায় আলোচনা করতে ব্যবহৃত হলো, বাট মূল কথা অল্প। যে স্বীকৃতির সংজ্ঞা দিচ্ছে 17। আহ বিচার্য বিষয় প্রাসঙ্গিক বিষয় সম্পর্কে মৌখিক দালিলিক ডিজিটাল রেকর্ডকে স্বীকৃতি বলে। ঠিক আছে, স্বীকৃতি দেওয়ানি মামলায়ও দেওয়া যায়, ফৌজদারি মামলায়ও দেওয়া যায়। স্বীকৃতি কারা কারা দিতে পারে এটা বলতে 18। কয় শ্রেণীর ব্যক্তি? 4 শ্রেণীর। তৃতীয় ব্যক্তির স্বীকৃতি কখন প্রাসঙ্গিক এটা বলছে 19 আর 20। 19 আর 20। 19-এ বললো হলো দায়, আর 20-এ হলো কতিপয় তথ্য। ঠিক আছে, ওই যে ভাড়া, দায় আর ঘোড়া, এই দুটো মনে রাখবেন। আর 21-এ মনে রাখবেন স্বীকৃতি স্বীকৃতিকারীর পক্ষে প্রমাণ করা যায় না, কিন্তু কি বিপক্ষে প্রমাণ করা যায়। এটা কত? 21। বিমল সাহেব মনে বোঝেন নাই নাকি? যে ঘুম পাচ্ছে? আপনাদের তো ঘুম পাওয়ার মতো তো পড়াচ্ছি না, এই ঘুম পাওয়া যাবে না। দেখেন, আমাদের এক ম্যাডাম ক্লাস দিতেন, সাক্ষ্য আইন। উনি আসতেন ওনার একটা ওই বই নিয়ে আসার পরে উনি বলতেন যে আপনারা পেরেশানি করেন না, খাতা বের করেন। উনি বলতো কেস রেফারেন্স লেখেন, উনি বলতো, আর আমরা ওনার কথা শুনে শুনে লিখতাম। অথবা উনি ওই খাতা দেখে ব্র্যাকেটে মানে বোর্ডে লিখতে, আমরা ওই আমাদের যে খাতা বা ডায়েরি যা আছে এগুলোতে লিখছি। 40 মিনিট 1 ঘন্টা শেষ, ওনার ক্লাস শেষ। যদি কোনো প্রশ্ন করতাম উনি বলতো যে আমার পেরেশানি করেন না আপনারা। তো এখন আপনারা না বুঝে আমারে পেরেশানি করেন না, আমি তো কষ্ট করে আপনাদের বোঝাচ্ছি। ঠিক আছে, আচ্ছা এখন দেখেন, অর্থাৎ স্বীকৃতি স্বীকৃতিকারীর বিপক্ষে প্রমাণ করা যায়, কিন্তু পক্ষে প্রমাণ করা যায় না, এটাই সাধারণ নিয়ম। কিন্তু এর ব্যতিক্রম আছে। কখনো কখনো পক্ষেও ব্যবহার করা যায়। সেটা কখন? এই ব্যতিক্রম এত আমরা পড়তে যাব না, এটুক বাদ আপনাদের জন্য ডিসকাউন্ট দিলাম। জাস্ট এই জায়গায় লেখেন, এই যে ব্যতিক্রম আছে, যেমন দিয়ে লেখেন মৃত্যুকালীন ঘোষণার ক্ষেত্রে। যেমন দিয়ে লেখেন মৃত্যুকালীন ঘোষণার ক্ষেত্রে। যেমন দিয়ে কি লিখবেন? আচ্ছা ঠিক আছে, মৃত্যুকালীন ঘোষণার ক্ষেত্রে লিখছেন। এখন আমি একটু উদাহরণ দেই, তাহলে ভালো বুঝবেন। ধরেন একজন ব্যক্তি, সে মারা যাওয়ার আগে সে তার বন্ধুরে বলে গেছে যে বন্ধু, আমার প্রতিবেশীরা আমারে এমন অত্যাচার করছে, তুমি তো থাকো নাই, আমি মারা, বা ডাক্তারের কাছে বলতেছে, ধরেন ডাক্তার সাহেবের কাছে বলে যাচ্ছে যে অমুক 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 আমার এমন মারছে যে কোনো সময় মারা যেতে পারি। এখন ডাক্তার কি দেখছে যে কে কারে মারছে? তাহলে ডাক্তারের কাছে, এবং ওই লোকটা মারা গেছে, এখন ওই লোকের বিচারে এই ডাক্তারের কাছে যে স্বীকৃতিটা দিচ্ছে, এটা কি ওনার পক্ষে যায় না বিপক্ষে যায়? যে অমুক অমুক মারছে, পক্ষে যায় না? নর্মালি তো আমরা 21 ধারার থিওরি অনুসারে জানি যে পক্ষে হইলে প্রমাণ করা যাবে না, কিন্তু এই ক্ষেত্রে পক্ষে প্রমাণ করা যাবে। বুঝছেন? তাহলে স্বীকৃতিকারীর পক্ষে প্রমাণ করা যায় না, বিপক্ষে প্রমাণ করা যায়, কিন্তু পক্ষেও প্রমাণ করা যায়। একটা উদাহরণ কি? মৃত্যুকালীন যদি পরীক্ষার প্রশ্ন আসে যে স্বীকৃতিকারীর পক্ষে প্রমাণ করা যায় না কিন্তু বিপক্ষে প্রমাণ করা যায়, এর ব্যতিক্রম কি? মৃত্যুকালীন ঘোষণা। বুঝছেন? আমরা চলে আসি 22 ধারা। শুনেন, এইগুলা আপনাদের কাছে অনেক জটিল লাগতে পারে, বাট আমি তো সহজ করে দিলাম। 19-20 হলো তৃতীয় ব্যক্তির স্বীকৃতি কখন প্রাসঙ্গিক, আর 21 হলো স্বীকৃতিকারীর পক্ষে প্রমাণ করা যায় না, বিপক্ষে প্রমাণ করা যায়। ব্যতিক্রম কি? মৃত্যুকালীন ঘোষণা। এবার 22-এ আসেন। দলিলের ক্ষেত্রে মৌখিক স্বীকৃতি যখন প্রাসঙ্গিক হয়, দলিলের ক্ষেত্রে মৌখিক স্বীকৃতি যখন প্রাসঙ্গিক হয়। দেখেন, দলিল আমরা গতকাল পড়ছিলাম যে 59 ধারায় বলছে যে দলিলের বিষয়বস্তু ছাড়া সকল বিষয়বস্তু মৌখিক সাক্ষ্য দ্বারা প্রমাণ করা যায়। মনে আছে কিনা? মানে দলিলের বিষয়বস্তু মৌখিক সাক্ষ্য দ্বারা প্রমাণ করা যায় না, কিন্তু এই জায়গায় বলতেছে যে দলিলের ক্ষেত্রে কখন মৌখিক স্বীকৃতি দেওয়া যাবে। কখন? দেখেন,
22 ধারা সারমর্ম এই যে সাধারণভাবে কোন দলিলের বিবরণ মৌখিক স্বীকারের দ্বারা প্রমাণ করা যায় না, দলিলের বক্তব্য দলিলখানা উপস্থিত করে প্রমাণ করতে হয়। তবে আন্ডারলাইন করেন, যেখানে দলিলের প্রকৃতি অর্থাৎ এটা জাল কিনা এরকম প্রশ্ন উঠে সেখানে মৌখিক স্বীকার প্রাসঙ্গিক হয়। যদি প্রশ্ন উঠে যে দলিলটা কি জাল নাকি খাঁটি, এই ধরনের ক্ষেত্রে আবার মৌখিক সাক্ষ্য দেওয়া যাবে। প্রশ্ন উঠছে যে দলিল জাল, তখন এই ক্ষেত্রে জাল কিনা যে অমুক অমুক ছিল আসলে জাল কিনা এটা আবার মৌখিক স্বীকৃতি দ্বারা প্রমাণ করা যাবে। তাহলে যদি মনে করেন যে দলিলের ক্ষেত্রে মৌখিক স্বীকৃতি প্রাসঙ্গিক কত ধারায়? 22 ধারায়। আমরা চলে আসি 23 ধারা, দেওয়ানি মামলায় যখন স্বীকৃতি প্রাসঙ্গিক হবে না। 23 ধারা অনুসারে দেওয়ানি মামলায় কোনো স্বীকৃতি যদি এমন কোনো প্রকাশ্য শর্তাধীনে হয়ে থাকে যে এই বিষয়ে কোনো সাক্ষ্য দেওয়া হবে না, অথবা বিচারকালে আদালত যদি অনুমান করতে পারেন যে স্বীকৃতি এমন পরিস্থিতিতে হয়েছিল যখন পক্ষগণের মধ্যে কথা হয়েছিল যে স্বীকৃতি বিষয়ে কোনো সাক্ষ্য দেওয়া যাবে না, তখন এক প্রকার স্বীকৃতি, এই প্রকার স্বীকৃতি প্রাসঙ্গিক হবে না। তার আগে দেখেন দেওয়ানি মামলায় যখন স্বীকৃতি প্রাসঙ্গিক হবে না, পাশে একটু লেখেন দুইটা ক্ষেত্রে। দেওয়ানি মামলায় স্বীকৃতি দেওয়া প্রাসঙ্গিক হবে না কয়টা ক্ষেত্রে? দুইটা ক্ষেত্রে। দুইটা ক্ষেত্র কি কি? দুইটা ক্ষেত্রে এই জায়গায় দেখেন, এই যে কোন প্রকাশ্য শর্তাধীন হয়ে থাকে যে এই বিষয়ে কোনো সাক্ষ্য দেওয়া হবে না, মানে এক পক্ষ আর এক পক্ষরে বলতেছে যে তোমার সাথে কথা বলতেছি বাট এই বিষয়ে আদালতে কোনো সাক্ষ্য দেওয়া যাবে না, এটা হলো এক। আর বিচারকারে আদালত যদি অনুমান করতে পারেন যে স্বীকৃতি এমন পরিস্থিতিতে করতেছিল যখন পক্ষগণের মধ্যে কথা হয়েছিল যে স্বীকৃতি বিষয়ে কোনো সাক্ষ্য দেওয়া যাইবে না। আপোষ মীমাংসার সময় অনেক কথাই এক পক্ষ আর এক পক্ষরে বলে, শেষমেশ যদি আপোষ মীমাংসা সফল না হয় তাহলে তো মামলা আবার আগে যে অবস্থায় ছিল সে অবস্থায় চলবে। আপোষ মীমাংসার সময় এক পক্ষ আর এক পক্ষের কাছে যা যা স্বীকার করতে এগুলো আদালতে সাক্ষ্য দেওয়া যাবে না। বুঝেন নাই বোধহয়? আপোষ মীমাংসায় বলছে এই মধ্যস্থতা আছে মনে নাই? মধ্যস্থতায় এক পক্ষ আর এক পক্ষরে বলছে যে তুমি যদি আমার টাকা 50,000 টাকা ঠিক সময় দিয়ে দিতা তাহলে তো তোমার বিরুদ্ধে আমি 5 লাখের টাকা মামলা করতাম না। ওই জায়গা কিন্তু স্বীকার করা হয়ে গেছে, কিন্তু মধ্যস্থতা ওই জায়গা সফল হয় নাই, মধ্যস্থতাটা ব্যর্থ হয়েছে। তাহলে এই জায়গা আপোষ মীমাংসার যত কথা বলছে এটা আদালতে সাক্ষ্য হিসেবে দেওয়া যাবে না। এতটুকু যারা মনে রাখতে পারবেন না, মনে রাখবেন দেওয়ানি মামলায় স্বীকৃতি দেওয়া যাবে না কয়টা ক্ষেত্রে? দুইটা ক্ষেত্রে। কত ধারা? 23 ধারা। কত ধারা? 23 ধারা। এই যে দেখেন, যেমন দুই পক্ষের মধ্যে মামলা চলাকালীন উভয় পক্ষের হিতৈষীদের উদ্যোগে, হিতৈষী বুঝেন? হিতৈষী কারে বলে? শুভাকাঙ্ক্ষী। হিতৈষীদের উদ্যোগে মামলার বিষয়বস্তু আপোষ নিষ্পত্তির জন্য বৈঠক বসলো। স্বাভাবিক কারণে এই জাতীয় আপোষ আলোচনাতে উভয় পক্ষ সরল মনে অনেক কথা বলে থাকেন এবং স্বীকার করে থাকেন, কিন্তু শেষ পর্যন্ত যদি আলোচনা ভণ্ডুল হইয়া যায় তবে এই জাতীয় আপোষ আলোচনায় এক পক্ষ যা স্বীকার করেছে তা তার বিরুদ্ধে এই ধারা অনুযায়ী প্রাসঙ্গিক হবে না, অর্থাৎ এটা সাক্ষ্য হিসেবে ব্যবহার করা যাবে না। বুঝতে পারছেন? শান্তি, তারপরে দেখেন শান্তি প্রতিষ্ঠার জন্য বিবাদমান পক্ষদের মধ্যে যে সমস্ত বক্তব্যের আদান প্রদান হয় নীতিগত কারণে সেইগুলো ধারা অনুযায়ী আদালতে গ্রহণযোগ্য হয় না। এই ধারার ব্যাখ্যায় বলা আছে যেসব ক্ষেত্রে 126 ধারা অনুযায়ী কোনো আইনজীবী সাক্ষ্য দিতে বাধ্য এই ধারার আওতায় আসবে না, আর দরকার নাই। তো তাহলে মনে রাখেন যে স্বীকৃতি দেওয়ানি মামলায় দেওয়া যাবে না কয়টা ক্ষেত্রে? দুইটা ক্ষেত্রে। তো আমরা একটু আইন পাঠে চলে আসি, আসেন। এখানে 22 ধারা আছে, এটা আমরা পড়বো না, ঠিক আছে? কারণ 22 ধারা তো অলরেডি আমরা এই কাগজে পড়ছি। পরেরটা দেখেন, ডিজিটাল রেকর্ডের বিবরণ বিষয়ে মৌখিক বিবৃতি যে ক্ষেত্রে প্রাসঙ্গিক, এটা অনেকটা 22-এর মতো। দলিলের ক্ষেত্রে স্বীকৃতি প্রাসঙ্গিক, দলিলটি জাল কিনা। তাহলে ডিজিটাল রেকর্ডের ক্ষেত্রেও প্রাসঙ্গিক যে ডিজিটাল রেকর্ডটা জেনুইন বা সঠিক কিনা। বুঝছেন? তাহলে ডিজিটাল রেকর্ডের বিষয়ে মৌখিক স্বীকৃতি দেওয়া যাবে কত ধারা? 22 ক। এই যে বিশুদ্ধ কিনা। আর দলিলের বিষয়ে মৌখিক স্বীকৃতি দেওয়া যাবে কত? 22। দলিলটা কি কিনা, খাঁটি বা জাল কিনা।
22 কটা কবে যোগ করছে? 2022 সালে। 23 ধারাটা আমরা মাত্র পড়লাম, দেখেন দেওয়ানি মামলায় স্বীকৃতি যখন প্রাসঙ্গিক, ধারা কত? 23। কোন কোন ক্ষেত্রে দেওয়ানি মামলায় স্বীকৃতি প্রাসঙ্গিক সেই সকল ক্ষেত্র 23 ধারায় বলা হয়নি, বরং কোন ক্ষেত্রে স্বীকৃতি প্রাসঙ্গিক না সেই ক্ষেত্র সমূহ বলা হয়েছে। গোল দিবেন, দুইটি ক্ষেত্রে দেওয়ানি মামলায় স্বীকারোক্তি, স্বীকারোক্তি তো না, কি হবে? স্বীকৃতি প্রাসঙ্গিক না। কি কি দেখেন, যদি স্বীকৃতিটা এই শর্তে করা হয় যে উক্ত স্বীকৃতি সম্পর্কে কোনো সাক্ষ্য দেওয়া হবে না, স্বীকৃতি দিলেন যে এই স্বীকৃতি সম্পর্কে আদালতে কোনো সাক্ষ্য দেওয়া যাবে না। আর যদি এইরূপ পরিস্থিতিতে স্বীকৃতি দেওয়া হয় যে তাদের মধ্যে কোনো চুক্তি ছিল যে তারা স্বীকারোক্তি সম্পর্কে কোনো সাক্ষ্য দিবে না। তো আমরা কি কি পড়লাম দেখেন, আমি একটু বলি। দেখেন আজকে আমরা প্রথমে পড়ছি বিচার্য বিষয়, তার আগে পড়ছি বিষয়ের প্রাসঙ্গিকতা, রিলিভেন্সি অফ ফ্যাক্টস 5 থেকে 55। 5 থেকে 55 কয়টা বিষয় সাক্ষ্য দেওয়া যায়? বিচার্য বিষয়, প্রাসঙ্গিক বিষয় 5 দ্বারা, রেস গেস্টি 6 দ্বারা, সংগঠিত ব্যাপার নীতি শুধুমাত্র কি মামলা? ফৌজদারি মামলা। ব্যাখ্যা করা হয়েছে 7, 8, 9, 14। 7 ধারায় বলছে উপলক্ষ, কারণ, পরিণাম প্রাসঙ্গিক 7। 8 ধারায় বলছে উদ্দেশ্য, প্রস্তুতি, পূর্ববর্তী, পরবর্তী কার্য, কত? 8 ধারা। 9 ধারায় বলছে টেস্ট আইডেন্টিফিকেশন প্যারেড, ওই যে বস্তু বা ব্যক্তি, বস্তু বা ব্যক্তি। 10 ধারায় বলছে কমন ডিজাইন, অভিন্ন অভিপ্রায়, 2 বা ততোধিক ব্যক্তি। শুধু অভিপ্রায় বললে 8, অভিন্ন অভিপ্রায় বললে 10। প্লি অফ এলিভি, অন্যত্র থাকার অজুহাত প্রাসঙ্গিক 11। প্রমাণ করতে হবে তাকেই 103। ক্ষতিপূরণ সম্পর্কিত মামলায় যা যা প্রাসঙ্গিক 12। ঠিক আছে। অধিকার প্রথা সম্পর্কে যা যা প্রাসঙ্গিক কত? 13। 14 আমরা পড়ি নাই, 15 আমরা পড়ি নাই, 16 আমরা পড়ি নাই। স্বীকৃতি এবং স্বীকারোক্তি অধ্যায় 17 থেকে কত? 31। স্বীকৃতির সংজ্ঞা দেওয়া আছে 17 ধারায়। বিচার্য বিষয়, প্রাসঙ্গিক বিষয় সম্পর্কে মৌখিক, দালিলিক, ডিজিটাল রেকর্ডকে স্বীকৃতি বলে। মনে রাখবেন, স্বীকৃতি দেওয়ানি মামলায় প্রযোজ্য, ফৌজদারি মামলায়ও প্রযোজ্য। স্বীকৃতি দিতে পারে 4 শ্রেণীর ব্যক্তি, কত ধারা? 18। মামলার পক্ষ নয় এরকম কোন ব্যক্তির বিবৃতি স্বীকৃতি প্রাসঙ্গিক 19 আর 20। 19-এ বলতে দায়, ওই যে ভাড়া আদায়, আর 20-এ বলছে তথ্য, ওই যে ঘোড়া পাগল কিনা। 21-এ বলছে স্বীকৃতি, স্বীকৃতিটা তার পক্ষে প্রমাণ করা যায় না, বিপক্ষে প্রমাণ করা যায়, তবে ব্যতিক্রম কি? মৃত্যুকালীন ঘোষণা। 22-এ বলছে দলিল সম্পর্কে মৌখিক স্বীকৃতি দেওয়া যায় না, তবে দেওয়া যায় দলিলটি খাঁটি কিনা বা জাল কিনা। 22। ডিজিটাল রেকর্ড সম্পর্কেও মৌখিক স্বীকৃতি দেওয়া যাবে, ডিজিটাল রেকর্ডটি বিশুদ্ধ কিনা। 22 ক। আর দেওয়ানি মামলায় 2টা ক্ষেত্রে স্বীকৃতি দেওয়া যাবে না, কত দ্বারা? 23। যদি বলে যে স্বীকৃতি দেবা না বা আগে থেকে চুক্তি থাকে। তো আমরা এখানে বিগত বছরের একটা প্রশ্ন পড়ি, দেখেন যে দ্য এভিডেন্স অ্যাক্ট 1872 এর অ্যাডমিশন সম্পর্কে বলা হয়েছে ড্যাশ ধারায় 17 থেকে 31। তারপরে চলে আসেন 4 নাম্বার, যে কখন দেওয়ানি মামলায় স্বীকারোক্তি প্রাসঙ্গিক নয়, মানে স্বীকৃতি প্রাসঙ্গিক নয় আর কি। স্বীকৃতি সম্পর্কে কোনো সাক্ষ্য দেওয়া হবে না এই মর্মে স্বীকৃতি দিলে, আর স্বীকৃতি সম্পর্কে কোনো সাক্ষ্য দেওয়া হবে না এই মর্মে চুক্তি থাকলে। 5 নাম্বার প্রশ্নটাও দেখেন, উত্থাপিত ডিজিটাল রেকর্ডের বিশুদ্ধতা বিচারের বিষয়বস্তু না হওয়া পর্যন্ত ডিজিটাল রেকর্ডের বিবৃতি বিষয়ে মৌখিক সাক্ষ্য প্রাসঙ্গিক না, কত দ্বারা বলছে? 22। তো আজকে আপনাদের এই পর্যন্তই। আগামীকাল সকাল 10টায় চলে আসেন। আগামীকাল আগে ক্লাস হবে, অবশ্যই ক্লাস হবে, দেন পরীক্ষা, সুনির্দিষ্ট প্রতিকার আইনের 100 মার্ক। আর আজকে যতটুকু পড়লাম, যদি কোনো প্রশ্ন থেকে থাকে, পড়ছি অনেকক্ষণ ধরে, বাট মূল জিনিস কিন্তু অল্প। তো এজন্য ওই আপনারা কেউ হতাশ হবেন না, হতাশ হবেন না, মনে করেন যে জটিল লাগে, এত মনে রাখবো কিভাবে, এগুলাতে দরকার নাই। আপনার দরকার হলো প্রচেষ্টা, শেষ পর্যন্ত প্রচেষ্টা চালিয়ে যান, ইনশাল্লাহ প্রিলিতে পাশ করবেন, উকিলও হবেন ইনশাল্লাহ। এই আর কি। তো সবাই ভালো থাকেন, আল্লাহ হাফেজ। আর অনলাইনে যারা যারা আছেন এখনো কোর্স ফি দেন নাই, 1 মাস হয়ে গেছে, তাদের বিনীত অনুরোধ, দয়া করে কোর্স ফি পরিশোধ করুন, দ্রুত পরিশোধ করুন। ভালো থাকবেন, আল্লাহ হাফেজ। অফলাইনে